Hello, Assalamu alaikum. Hello, everyone. Good evening. Welcome back to our IELTS online class. So, actually, today is very tragic day to our nation's history, I think. So, I think we came to know, you already came to know that a tragic incident has taken place. That is, a plane crashed in a school, over the school building in Milestone School, that is in Uttara. Do you know that? জি, পরে দেখলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে খুবই ট্র্যাজিক ইনফ্যাক্ট। অনেক বাচ্চাদের সন্দেহ। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা আমরা গতকাল sorry, এর আগের দিনে পড়ছিলাম। আচ্ছা, জেনারেল ট্রেনিং এর একটা পড়ছিলাম, তাই না? জেনারেল ট্রেনিং টেস্ট এ। হ্যাঁ, পেজ নাম্বার উই হ্যাভ অলরেডি ফিনিশড আপ টু 21, না না, নট 21, আমরা আজকে পড়বো 14। 108 পেজের। 14, হ্যাঁ, 108, মানে 108 পেজের থেকে পড়বো, কারণ আমরা অলরেডি কমপ্লিটেড 14। সো তালাত ভাইয়ের জন্য বলে রাখি, তালাত ভাই এর আগে যেটা আমরা করেছি জিটিতে শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। তো জিটিটা আসলে ডেফিনেটলি আমি এর আগে যেটা বলেছিলাম, এটা মোর দ্যান এক্সপেকটেশন। মানে আসলে শুরুটা ছিল খুবই ইজি, মানে আমাদের অনেকে এটা বের করতে পেরেছে, অ্যান্সার গুলো বের করতে পেরেছে। সো জিটিটা ডেফিনেটলি কিছুটা তো অবশ্যই একাডেমিক এর চেয়ে ইজিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা একটা দেখি, চলে সবাই একটু খেয়াল করবেন, পেজ নাম্বার 108, 108, ইউজিং ডিরেক্ট মেইল টু সেল ইউর প্রোডাক্ট। আচ্ছা, সেকশন টু সবাই একটু খেয়াল করেন। এটা হচ্ছে চুজ নো স্যার মোর দেন। গতদিন আমি একটু অসুস্থ ছিলাম, তো সিক ছিলাম, এই জন্য অ্যাটেন্ড করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা জিটিটা করছিলাম, কারণ জিটি তানিয়াপো জিটি দিবেন, আপনিও জিটি দিবেন, আরো মানে জিটিটা, আর বিশেষ করে বিগিনার যারা যারা একটু নতুন, তাদের জন্য জিটিটা ভালো হবে। নাসির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মাসুদ রানা। না না, এই যে নাসির ভাই, আবু নাসের, আবু আই নাসের। হার্ট স্যার। আমি লিজেন্ড ইনশাল্লাহ। জি, আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, নাসির ভাইকে আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি আমার এর আগে তো জয়েন করছেন, আপনি তো মাঝখানে ব্রেক দিচ্ছিলেন, তাই না? সামথিং লাইক। হ্যাঁ, আমি ব্রেক দিচ্ছি, খুব গ্যাপ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ফাইন, আর সমস্যা নাই। আমরা তাহলে যে জেনারেল ট্রেনিং এর আইএলটিএস ট্রেনিং এর, ওটা হচ্ছে পেজ নাম্বার 108। আপনার কাছে তো বই আছে না? একটা বই আমি অনেক আগে নিয়েছিলাম, এখান থেকে দিয়েছিল আচ্ছা, ওইটাই। এটাই আর কি, এটাই 10। কি কোন বইটা? হ্যাঁ, সেটা 108 নম্বর পেজে চলে আসি, 109 ইনফ্যাক্ট। এটা হচ্ছে যে এখানে ইউজ নো মোর দেন টু ওয়ার্ডস, মানে দুইটা ওয়ার্ডের বেশি আমরা এটা ইয়ে করবো না, আনসারে যাবো না। গ্যাপ ফিলিং বলতে পারেন। হুম। কোশ্চেন নাম্বার 15, সেলস লেটার্স শুড বি সেন্ড টু দ্য ড্যাশ ইন এ কোম্পানি। এখানে প্রথমে আমরা টপিকটা দেখে নিই, একটু চোখ বুলে নিলে আমরা একটু ভিতরের সম্বন্ধে একটু আঁচ করতে পারবো। উই ক্যান হ্যাভ টাচ অফ ইনফরমেশন, একটা ইনফরমেশন টাচ পেয়ে যাবো। ইউজিং ডিরেক্ট মেইল টু সেল ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা সেল করার জন্য আপনি ডিরেক্টলি মেইল করবেন। অর্থাৎ মার্কেটিং বা আপনার আসলে এই ধরনের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় সেগুলোই বলা আছে। নাম্বার 15, সেলস লেটার্স শুড বি সেন্ড টু দ্য ড্যাশ ইন এ কোম্পানি। সবাই একটু খেয়াল করি, আমরা পারবো আশা করি, কারণ এটা আগে আগে যেগুলো কঠিন গুলো করেছি, তো এটা আসলে সহজ হবে আশা করি। সেলস লেটার্স শুড বি সেন্ড টু দ্য ড্যাশ ইন এ কোম্পানি। সেলস লেটার গুলো কোম্পানির কাছে আমাদের পাঠাতে হয়, ঠিক আছে? তো স্যার ডিরেক্ট মেইল। আচ্ছা, এখানে প্রথমেই বোধহয় বলা আছে না? জি স্যার। আচ্ছা, সবাই অন্য সবাই একটু দেখেন তো। এই যে ওয়ান ওয়ে ইজ বাই ইউজিং ডিরেক্ট মেইল, এটা অ্যান্সার। 15, হ্যাঁ, সেলস লেটার্স শুড বি সেন্ড টু দ্য ড্যাশ ইন এ কোম্পানি। হুম। আচ্ছা, অন্য সবাই কি অ্যান্সারটা পেয়েছেন? অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে সেলস লেটার্স শুড বি সেন্ড টু ড্যাশ ইন এ কোম্পানি। হুম। আম, এখানে দেখেন, আমরা
সেকেন্ড প্যারাগ্রাফে চলে যায়, সেকেন্ড প্যারাগ্রাফে, ঠিক আছে? সবাই সেকেন্ড প্যারাগ্রাফ একটু দেখেন, উত্তর এখানে আছে। সেলস লেটার কোম্পানির কার কাছে পাঠাতে হয়, হ্যাঁ, এটা মূলত কোশ্চেন। এখানে দেখেন সেকেন্ড প্যারাগ্রাফে আনসার দেওয়া আছে। If you are contracting, sir, কন্ট্রাক্টিং বিজনেস, a business, it will be important to address the letter to the decision maker. সিদ্ধান্ত গ্রহীতা আইডেন্টিটি বাই নেমড অর, মানে তার নাম থাকতে হবে, সেখানে থাকতে হবে, অ্যাট লিস্ট বাই জব টাইটেল, অর্থাৎ কার্যকর। তাহলে কি ডিসিশন মেকার হবে? হ্যাঁ ডিসিশন মেকার হবে। তাহলে মানে কোম্পানি যে ডিসিশন মেকার বা বস যেটাই হোক, টপ ম্যানেজমেন্ট যেটাই হোক না কেন, মেইনলি ডিসিশন মেকার আর কি, হ্যাঁ, ডিসিশন মেকারের কাছে এটা সেলস লেটারটা পাঠাতে হবে, ওরা সেটাই বলছে। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেন 16-এ চলে যাচ্ছি। ইউ ইউ লেটার ইউর লেটার শুড মেক অ্যাজ মাচ ড্যাশ অ্যাজ পসিবল, হ্যাঁ, আপনার লেটারটা কি করা উচিত, কি ধরনের হওয়া উচিত বা কি করতে পারে, করা উচিত, সেটাই বলছে। খুব বেশি মানে পরিমাণে আপনার এই লেটারটা, আপনার যে লেটারটা আপনি লিখবেন সেটা খুব বেশি পরিমাণে হওয়া উচিত, সেটা কি? আচ্ছা, তো এটা আমরা একটু দেখবো। মানে সেলস লেটারটা যেটা যাবে সেটা তো ডিসিশন মেকারের কাছে যাবে কোম্পানির, এবং সেটা তো অবশ্যই। এটা কি ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হবে নাকি? হ্যাঁ, আমরা একটু তারপরে এটা থার্ড প্যারাগ্রাফে, হ্যাঁ মানে সেকেন্ডের পরে থার্ড প্যারাগ্রাফে দেখেন আছে অ্যান্সারটা। অন্য সবাই একটু দেখেন তো, ট্রাই করেন তো। তানিয়া আপু, কালকে এর আগে তানিয়া আপু অনেকগুলো আনসার করতে পারছেন, মানে মোটামুটি অনেকগুলো আনসার করতে পারছেন। আসলে আমি আজকে একটু সিক আছি তো, ও মানে আচ্ছা আচ্ছা, পড়ার মনোযোগীটা কম। না বুঝতে পারছি। আজকে আসলেও আমি নিজেও আজকে পুরোটা সময় মানে খুব এত ইয়ে লাগছিল, মানে মেন্টালি খুবই মানে ডাউন লাগছিল যে আসলে মানে এটা কোনো কথা হলো, মানে আসলে এতগুলো মানুষ, বিশেষ করে বাচ্চারা, মানে বড়রা হলে একটা কথা, আর আসলে খুবই ডাউন লাগছিল, খুবই খারাপ লাগছিল যে আসলে এটা মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না এরকম একটা ঘটনা। আচ্ছা, তাহলে আমরা আহ মাসুদ ভাই, আপনি তো বোধহয় বের করতে পারছেন না মাসুদ ভাই? থার্ড ডেতে আছি, হ্যাঁ, ওখানে থার্ড প্যারাগ্রাফে আমাদের আছে, হ্যাঁ, থার্ড যেটা প্যারাগ্রাফে বলছে আছে। যে ইউর লেটার শুড মেক এ মাস অ্যাজ পসিবল, যেটা আচ্ছা, এখানে থার্ড ওখানে পরে প্যারাগ্রাফে যে মানে এই যে একদম ইউ প্রথম দিকে অলসো আছে। নিড এগেইন ম্যাক্সিমাম ইম্প্যাক্ট ফ্রম দ্য সেলস লেটার টু এক্স্যাক্টলি। অ্যাচিভ অর্জন করতে দ্যাট দেয়ার ফলোইং, নিচের পয়েন্টস গুলোকে কথা বলতেছে হ্যাঁ, এটা, আনসার গুলো তো, তাই না? আনসার এখানেই আছে, আপনি যেটা বলেছেন ঠিকই আছে, আনসার এখানেই আছে। প্যারাগ্রাফ, এই থার্ড প্যারাগ্রাফে ওই ওই লাইনটার মধ্যেই, ইউ অলসো নিড টু গেইন দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট ফ্রম ইউর সেলস। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেলস লেটারটা কি হওয়া উচিত, কি ধরনের, কি করবে, ম্যাক্সিমাম কি করবে, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট, হ্যাঁ ইম্প্যাক্ট প্রভাব ম্যাক্সিমাম। থাকতে হবে, ইম্প্যাক্ট থাকতে হবে, প্রভাব থাকতে হবে। তালাদ ভাই ওয়াজ রাইট, হ্যাঁ ইম্প্যাক্টটা ম্যাক্সিমাম হতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, হুম। 17-এ চলে যাচ্ছি। The reader's attention needs to be caught by the dash of your letter. The reader's attention needs to be caught by the dash of your letter. রিডার্স এর অ্যাটেনশনটা লেটারের যে ডেটাটা থাকবে তার দ্বারা একটা একটা অ্যাট্রাক্টেড হতে হবে, হ্যাঁ, নিডস টু বি কট, তার অ্যাটেনশনটা ইয়ে করবে, অ্যাটেনশনটা টাচ করবে। আচ্ছা, তাহলে কোন জায়গায় মানে লেটারের কোন পার্টে এই রিডার্স অ্যাটেনশনটা অ্যাট্রাক্ট করা হবে? হ্যাঁ, মানে একটা দেখেন লেটারের একটা কোনো একটা অংশে আপনার রিডার্স অ্যাটেনশনটা থাকবে, এরকম কিছু বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দ্য তাহলে রিডার্স অ্যাটেনশন। অ্যাটেনশন নিডস টু বি কট, নিডস টু বি কট, অ্যাটেনশন, এই এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা সার্চ করবো। আচ্ছা, উম, এখানে দেখেন কিছু বুলেট পয়েন্ট দেওয়া আছে, বুলেট পয়েন্টটা তো আপনারা বুঝতে পারছেন না, বুলেট পয়েন্ট গুলো হ্যাঁ, দুই, ডিটেলস তিন, চার, পাঁচ, ছয়টা বুলেট পয়েন্ট দেওয়া আছে, জাস্ট একটা ডট মানে একটা পয়েন্টের আকারে দেওয়া আছে। হুম,
একদম প্রথম দিকেই দেখেন, হ্যাঁ। স্যার এই যে এখানে যে বলছে না যে দ্য রিডার স্টার্ট দ্য লেটার টু কনভাইন্স, কনভাইন্স তো মানে তো এটা কি বুঝিয়ে ক্যান্সেল দেওয়ার মতো কন্টিনিউ কিছু হবে একটা নাকি? এগুলা, দ্যাট দেন কন্টিনিউ এটা। হ্যাঁ, এটা হচ্ছে এটার পরের লাইন, দ্য ওপেনিং ইজ ক্রুশিয়াল টু যে অ্যাট্রাক্ট দ্য দেয়ার ওপেনিং, অ্যাটেনশন। অ্যাটেনশন। ইয়েস, মানে এখানে, অ্যাটেনশন হবে, অ্যাটেনশন। হ্যাঁ এখানে কেননা বলছে যে ওইটা হচ্ছে, আহ, আমি তো প্রথমে বলে দিলাম লেটারের কোনো একটা পার্টে আপনার রিডার্স এর অ্যাটেনশনটা ধরতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে ওদের স্টেটমেন্ট। এখন দেখা অ্যাটেনশন যাচ্ছে হবে না। দ্য ওপেনিং ইজ ক্রুশিয়াল টু অ্যাট্রাক্ট দের অ্যাটেনশন, হ্যাঁ, মানে অ্যাটেনশন নিডস টু বি কট, হ্যাঁ, ক্রুশিয়াল টু অ্যাট্রাক্ট দের অ্যাটেনশন মানেই হচ্ছে অ্যাটেনশন নিডস টু বি কট। হুম, তাহলে কোন পার্টে? দ্য ওপেনিং, দ্য ওপেনিং ইজ ক্রুশিয়াল মানে ক্রুশিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, দ্য ওপেনিং ইজ, কোশ্চেন হবে নাকি অ্যান্সার? না না, এটা হচ্ছে ওপেনিং মানে লেটারের কোন পার্টটাতে আপনার এই রিডারের অ্যাটেনশনটা ধরতে হবে, এটাই মূলত স্টেটমেন্টে আছে। এখন এখানে আমাদের আরেকটা চেনার উপায় আছে যে দি, এর পরে আমাদের মানে এইটা, মানে এখানেও দি দেওয়া আছে, একটু মানে চিনতে সহজ হয়ে গেল। হ্যাঁ, চিন্তাও সহজ হয়। আচ্ছা, দ্য দ্য ওপেনিং ইজ ক্রুশিয়াল টু অ্যাট্রাক্ট দ্য, তার মোট কথা ওপেনিংটা কিসের কথা বলা হচ্ছে? লেটারের ওপেনিং, হ্যাঁ, যে লেটারটা লেখা থাকবে এটার ওপেনিংটা মূলত ক্রুশিয়াল, হ্যাঁ, টু অ্যাট্রাক্ট দেয়ার অ্যাটেনশন, ঠিক আছে, ওপেনিংটা। আচ্ছা, তাহলে অ্যান্সারটা হচ্ছে ওপেনিং। আচ্ছা, নাম্বার 18, লেটার্স শুড বি সেন্ট ইন এ, এটা একদম সহজ হবে। লেটার্সটা কিসের মধ্যে বা কিভাবে পাঠানো হবে? লেটার্স শুড বি সেন্ট ইন আ সামথিং। ওয়াইটিং বলা হয়। হুম, ওয়াইটিং বলা হবে। হোয়াইট এটা এনভেলপ। পরে যে ট্রাই টু সেন্ড এইচ মেইলিং ইন এ হোয়াইট হোয়াইট এনভেলপ, এনভেলপ। হ্যাঁ, অবশ্যই হোয়াইট এনভেলপ সব ইজিয়েস্ট অফ দ্য আনসার্স, কারণ হচ্ছে হোয়াইট লেখাই আছে, দ্য ট্রাই টু সেন্ড ইচ মেইলিং ইন আ হোয়াইট এনভেলপ, ঠিক আছে, তাহলে এটা হোয়াইট এনভেলপ হবে, ঠিক আছে। এরপরেটা হচ্ছে কোশ্চেন 19, ইট ইজ বেস্ট টু প্রিন্ট দ্য ড্যাশ ইন টু অর মোর কালার্স। এটা বেস্ট হবে এই প্রিন্টটা করার জন্য কোন একটা জিনিস প্রিন্ট করতে হবে, সেটা মানে দুইটা কালার হতে পারে বা তার বেশি কালারের হতে পারে, মানে একটু কালারফুল করতে হবে সোজা কথা, হ্যাঁ। তাহলে এটার কিওয়ার্ডটা আমরা খুঁজবো বেস্ট টু প্রিন্ট টু অর মোর কালার্স, হ্যাঁ, মানে কালার সংক্রান্ত কিওয়ার্ড গুলো আমরা সার্চ করব। বুলেট পয়েন্ট গুলো আমরা একটু দেখি, এখন দেখলে বুঝতে থ্রি পারবো। থ্রি নাম্বার বুলেট পয়েন্টে আছে স্যার, বুলেট পয়েন্ট 3 নাম্বার, টু কালার প্রিন্টিং 3 নাম্বার, হ্যাঁ, নাম্বার 3, যে ট্রাই টু ইউজ টু অ্যাট লিস্ট 2 কালার, হ্যাঁ, আর এখানে তো মোর কালার। এটা কি ব্রোশিওর হবে নাকি অ্যান্সারটা? হ্যাঁ ব্রোশিওর হবে, মানে ব্রোশিওর হবে দুই, answer। টু অর মোর দেন টু, দ্যাট ইজ টু অর মোর কালার্স, হ্যাঁ, ইউজ অ্যাটলিস্ট টু কালার প্রিন্টিং, মানে অ্যাটলিস্ট বলছে আমাদের স্টেটমেন্টে দুই বা তার বেশি, এখানে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট দুইটা কালার দিতে হবে, হ্যাঁ, ব্রোশিওরে, তাহলে ব্রোশিওর। আচ্ছা, তাহলে চলে গেল নাম্বার 19, 20টা হবে কনসিডার সেন্ডিং আ ড্যাশ অ্যাজ দিস ইজ মোর ইফেক্টিভ দ্যান এ পিকচার। কোন একটা কিছু মানে দেখতে হবে, যে কনসিডারেশন আনতে হবে, যেটা পাঠাতে হবে, একটা কিছু পাঠাতে হবে যেটা যেটা কিনা মোর ইফেক্টিভ দেন এ পিকচার, ছবির চেয়েও ইফেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখব কনসিডার বা মোর ইফেক্টিভ দেন এ পিকচার, এগুলো। ফ্রি স্যাম্পলিং, ফ্রি স্যাম্পল। এটা 3 নাম্বারটাতে ইফ, দিয়ে যে লাইনটা আছে। হ্যাঁ, maybe what enclosing a free sample, this is a much greater incentive than photographs, photographs আর পিকচার বোঝাই যায়, সিনোনিমাস। তাহলে অ্যান্সারটা হবে ফ্রি স্যাম্পল, ঠিক আছে, ফ্রি স্যাম্পল। আচ্ছা, এখানে কিন্তু দুটো ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে, সো ফ্রি স্যাম্পলটা আমাদের লিখতে হবে দুটো ওয়ার্ড আর কি, হ্যাঁ, দুটো পর্যন্ত দেওয়া যাবে, সো আমরা ফ্রি স্যাম্পলটাই লিখবো। আচ্ছা, লাস্ট যেটা আমরা দেখবো, ইউ শুড ক্যালকুলেট দ্য ড্যাশ টু ইউর লেটার, তোমাকে ক্যালকুলেট করতে হবে
তোমার লেটারে কি ক্যালকুলেট করতে হবে তোমার? আচ্ছা, লাস্টের দিকে বুলেট পয়েন্ট গুলো দেখলে পাওয়া যাবে ইউ শুড ক্যালকুলেট দা, তাহলে আমাদের ক্যালকুলেট বা এই ধরনের সিনোনিমটা আমাদের দেখতে হবে, ক্যালকুলেট। এটা কি কোর্স ডিটেলস হবে নাকি, যে না ইসের মধ্যে দিয়ে আছে? না না না, এখানে একটু মানে ক্যালকুলেশন, ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা হচ্ছে কোন একটা এটা মনে হয় নিচে আছে স্যার। কোন একটা জিনিসের সিনোনিমাস। ক্যালকুলেশন বা ক্যালকুলেট এটা একটা সিনোনিমাস ওয়ার্ড মাথায় রাখতে হবে। আচ্ছা, মানে তোমাকে কিছু একটা ধারণা নিতে হবে বা মেজারমেন্ট করতে হবে, যেটা কিনা তোমার লেটারে লেটারে কোনো রিগার্ডিং ইউর লেটার, দ্যাট মিনস লেটারের সংক্রান্ত কোনো কিছু তোমার আগের থেকেই ধারণা করতে হবে বা মেজারমেন্ট করতে হবে, ইভালুয়েশন করতে হবে বা ক্যালকুলেট আর কি। ওরা বলছে ক্যালকুলেট, তাহলে আমরা অ্যামেন্ডেড হবে নাকি, অ্যামেন্ডেড? না, এটা দেখেন আমরা লাস্টের দিকে অ্যামেন্ডেড না, বুলেট পয়েন্ট 5-এ আনসারটা আছে। বুলেট পয়েন্ট 5-এ চেক করতেছি। 4-5 মানে জি, লাস্ট বুলেট পয়েন্টের আগের বুলেট পয়েন্ট। বুঝতে পারছি স্যার। সাবসিকুয়েন্টাল মেল স্টোর, এটা আচ্ছা আমরা এটা পড়ে দেখি। When you receive the replies, assess your response rate and monitor the sales, প্রথম লাইনে। আচ্ছা, অ্যাসেস শব্দটা, অ্যাসেস মানে কি? অ্যাসেসমেন্ট মানে হচ্ছে ক্যালকুলেট করা নাকি, করা। ইভালুয়েশন। ইভালুয়েশন তাহলে কি? এগুলো মূল্যায়ন করা। তাহলে কোন জিনিসটা ইভালুয়েট করতে হবে বা অ্যাসেস করতে হবে আমাদের? রেসপন্স রেট, রেসপন্স রেট, এক্স্যাক্টলি। তাহলে অ্যাসেসটা হচ্ছে রেসপন্স রেট। ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, ক্যালকুলেশন, মেজারমেন্ট, এই জাতীয় বিষয়গুলো অর্থাৎ সিনোনিমাস। আমরা ধরে ফেললাম যে অ্যাসেসমেন্ট করতে হবে, তার মানে রেসপন্স রেট হচ্ছে অ্যান্সার, রেসপন্স রেট। ঠিক আছে। আচ্ছা, সো এই প্যাসেজটা, এই সেকশনটা ডান। এরপরে একটা দেখেন নেক্সট পেজে, পেজ নাম্বার 110, IFCES, the International Federation of Chemical Engineering Societies, এটা জব ওপেনিং আর কি। হ্যাঁ, জব স্পেসিফিকেশন কমিউনিকেশনস ম্যানেজার, একটা জবের একটা ওপেনিং এর বিষয়ে বলা আছে। সো এখানে যে কোনো একটা জবের যেটা আমরা দেখি সেটা বিডি জবসে অনেক সময় থাকে না, বাট এইসব বড় বড় জবের ক্ষেত্রে কিন্তু এরকম ইন ডিটেল দেওয়া থাকে। জব সামারিটা কি, কি কি রেসপন্সিবিলিটিস আছে, এমপ্লয়ি স্পেসিফিকেশনটা কি, সো ইন ডিটেল সবকিছু দেওয়া থাকে। হ্যাঁ, সো এটাই তারা উল্লেখ উল্লেখ করে দিয়েছে। দেখেন, জেনারেল ট্রেনিং এ ওরা কি করে মূলত, ধরেন এই যে আপনি যে একটা জব ওপেনিং এর অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখবেন, দেখে আপনি বুঝতে পারলেন কিনা আপনি বিদেশে যখন যাবেন, when are you in abroad, so you need to go through many job openings, job advertisements, so you have to understand all the things they have described, মানে যা যা তারা বলেছে, the requirements, you must আন্ডারস্ট্যান্ড অল দ্য রিকোয়ারমেন্টস। সো এটা দেখেন, জিটিটা ডিজাইন করা হচ্ছে যে আপনার জন্য, আপনি বিদেশে যেয়ে যাতে জবের জন্য চেষ্টা করবেন। আর যারা একাডেমিক, তারা কিন্তু কি বিদেশে যেয়ে পড়াশোনার ঝাঁপিয়ে পড়বে। সো পড়াশোনার জন্য রিসার্চ ম্যাটেরিয়ালস, আর্টিকেলস এগুলো লাগে সেভাবে করা। আর জিটিতে দেখেন এই যে এখানে জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, তারপরে একটা মেইল দিতে হয়, ইওর সেল করতে হয়, সেই সেলের মেইলটা প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় সেগুলো বলা আছে। সিডনি অপেরা হাউসে ঘুরতে যাবেন, সেখানে এই যে এই বিষয়গুলো। সো একজন ইমিগ্রেন্ট অ্যাকচুয়ালি তার এটা লাগে। হ্যাঁ, দে মাস্ট রিকোয়ার দিস কাইন্ড অফ ইনফরমেশন। সো এই জন্যই ওরা ডিজাইন করে জিটিটা, হ্যাঁ, যে এমন ভাবে যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউ রিকোয়ার, মানে আপনি যা লাগবে সবকিছু যেন বুঝতে পারেন। ডেফিনেটলি আপনাকে যদি ইমিগ্রেন্ট হিসেবে গেলে অবশ্যই আপনাকে জব অ্যাডভার্টাইজমেন্ট, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং দে ডিক্লেয়ার অথবা দে অ্যাডভার্টাইজড। ওকে, সো আপনাকে এটা বুঝতে হবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা চলে যাই
আচ্ছা, পজিশন কমিউনিকেশনস ম্যানেজার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22। এটা কি 21 ছিল? Is it, was it 21? হ্যাঁ, 22। আচ্ছা, এটা খুবই ইজি। সামারি অফ রোল টু ইমপ্রুভ IFCS ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সবাই একটু বের করেন তো। স্যার ইন্টারন্যাশনাল প্রোফাইল স্যার, এটা তো ইজি আছে। এটা একদম ইজি ছিল। দেখেন তো, সবাই বের করতে পারো ন্যাশনাল সবাই। প্রোফাইল। হ্যাঁ, সামারি অফ রোল মানে দেখেন জব সামারি, তাই না? তাহলে এটা কি হবে? ইন্টারন্যাশনাল প্রোফাইল। জব সামারি মূলত জব সামারি প্রথমটা কি দেওয়া আছে দেখেন তো। সামারি অফ দ্য রোল, এটা প্রথম লাইনে, টু রেইজ দ্য ইন্টারন্যাশনাল প্রোফাইল ইন্টারন্যাশনাল জি স্যার। প্রোফাইল অফ IFCS। IFCS টু রেইজ, মানে IFCS এর ইন্টারন্যাশনাল প্রোফাইলটাকে আপনাকে রেইজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জব সামারি। হ্যাঁ, করতে হবে প্রোফাইলটা। হ্যাঁ, মেইনলি হচ্ছে প্রোফাইল। এখানে ইন্টারন্যাশনাল সেটা কিন্তু দেখেন, একটা জিনিস খেয়াল করেছেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মানে হচ্ছে ইন্টারন্যাশনালি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে ইন্টারন্যাশনালি। সো ইন্টারন্যাশনাল তো তখন আর আসছে না। উত্তরটা হবে আপনার, একটাই উত্তর হবে। আপনি যদি এখন ইন্টারন্যাশনাল প্রোফাইল দেন তাহলে আনসারটা ভুল হবে, বা আপনার এটা কাটেল হবে। হ্যাঁ, সো আপনাকে দিতে হবে শুধু প্রোফাইল। কেন প্রোফাইল দিতে হবে এখানে দেখার বা স্যার বোঝার। এখানে তো নো মোর দ্যান 2 ওয়ার্ডস লেখা আছে। হ্যাঁ, নো মোর দেন 2 ওয়ার্ডস ঠিক আছে, বাট তারপরেও ওরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কথাটা লিখে দিয়েছে। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানেই হচ্ছে ইন্টারন্যাশনালি। হ্যাঁ, সো আপনার ইন্টারন্যাশনাল কথা যেহেতু ওরা সিনোনিমাসলি তারা লিখেই দিয়েছে, সুতরাং আপনাকে আর তাহলে আর সব এটা কথা, দিতে হবে না। হ্যাঁ, আর হ্যাঁ, বলা লাগবে না, শুধু প্রোফাইল লিখলে হবে। মানে আনসারটা হবে, সামারি অফ দ্য রোল ইজ টু ইমপ্রুভ IFCS প্রোফাইল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে, অর্থাৎ গ্লোবালি বা ইন্টারন্যাশনালি আপনাকে রেইজ করতে হবে। সো এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে যে আপনাকে এটাও মাথায় খেয়াল রাখতে হবে যে এখানে পরের লাইনটা কি আছে। হ্যাঁ, সেটাও একটু দেখতে হবে। ইন্টারন্যাশনালটা আমরা দিব না, যদিও নো মোর দেন 2 ওয়ার্ডস আছে। সো আমরা এক লাইনে পাইলে, যদি আমার আনসারটা হয়ে যায় তাহলে এক লাইনে হবে, সমস্যা নেই। তারপর একটা কি বলছে, নাম্বার 23, রাইটিং ফর এ নাম্বার অফ ড্যাশ produced for both IFCS and a wider readership। আচ্ছা, রাইটিং ফর এ নাম্বার মানে এটা হচ্ছে রেসপন্সিবিলিটিস। হুম, জব অ্যাডভার্টাইজমেন্টের রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটির মধ্যে এক জায়গায় আছে রাইটিং ফর এ নাম্বার অফ ড্যাশ প্রডিউস ফর বোথ IFCS অ্যান্ড দ্য ওয়াইডার রিডারশিপ। ঠিক স্যার আছে। পাবলিকেশনস হবে নাকি? আচ্ছা, 3 নাম্বার বুলেট। 23 একটু দেখি সেটা। Write and edit copy for publications intended for internal and external use, including Chemical Engineering Monthly. ইয়েস, এটা রেসপন্সিবিলিটি এখানে নাকি? যেহেতু আছে, রেসপন্সিবিলিটির মধ্যে ঢুকে গেলে আমরা পেয়ে যাচ্ছি রেসপন্সিবিলিটি সেকশনে যে রাইট অ্যান্ড এডিট কপি ফর পাবলিকেশনস ইন্টেন্ডেড ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজ, তাই না? সবাই ক্লিয়ার যে জি স্যার। কি রেসপন্সিবিলিটি সেকশনে ঢুকলে আমরা পেয়ে যাচ্ছি? বুলেট পয়েন্ট 3 নম্বরে বলা আছে, তাই না? ইয়েস, জি স্যার। রাইট অ্যান্ড এডিট। আপু বুঝতে পারছেন? রাইট, হ্যাঁ, 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 পাবলিকেশনস। ওকে ফাইন, পাবলিকেশনস। হ্যাঁ, সো এটাও কিন্তু ক্লিয়ার। ওকে, এরপর আমরা 24-এ চলে যাচ্ছি। মেকিং শিওর দ্য ড্যাশ কন্টেন্স কারেন্ট ইনফরমেশন। আমাদের মেক শিওর করতে হবে কোন একটা কিছু কন্টেইন করবে যেটা কারেন্ট ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, মেকিং শিওর, এটা আমরা একটু দেখি আমরা বের করতে পারি কিনা। কিওয়ার্ডটা দিয়ে বের করবো, মেকিং শিওর বা কারেন্ট ইনফরমেশন, এগুলো দিয়ে আমরা বুঝবো। কোন একটা মেক শিওর করতে হবে যে যেটা কন্টেইন করবে সঠিক ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন বা রাইট ইনফরমেশন। আমাকে মেক স্যার শিওর। এটা কি 5 নাম্বার বুলেটে আছে নাকি? রিচার্জ না, আরো পরে আছে। আরো পরে না? আরো পরে গেলে পাওয়া যাবে। মানে পরেরটা আমাকে কোনো একটু আমাকে কোনো একটু মেক শিওর করতে হবে। মেক শিওরটা দেখেন, মেক শিওরটা মাথায় রাখলে পেয়ে যাবেন। রিসার্চের পরের পয়েন্টটাতে।
একদম দ্বিতীয় লাস্টের দিকে লাইন। দেখেন, লাস্টের দিকে, মানে 8 নাম্বার লাইনটা দেখলেও আপনারা পাবেন। 8 নাম্বার বুলেট পয়েন্টে গেলে আনসারটা পাওয়া যাবে। ওই যে আপনার বললাম না, মেক শিওর ওয়েবসাইট, এনশিওর সামথিং, ওয়েবসাইট Yes, sir. Ensure, sir. Ensure website মেক content শিওর is up to ওয়েবসাইট। date. হ্যাঁ, স্যার এখানে কন্টেন্ট হবে না? না না, এটা হচ্ছে না না, আমাকে মেক শিওর করতে হবে, content এনশিওর হবে করতে হবে একটা কিছু যেটা কন্টেইন করবে কারেক্ট ইনফরমেশন। হ্যাঁ, কনসিস্টেন্ট হবে স্যার নাকি? স্যার কারেন্ট ইনফরমেশন মানে হচ্ছে আপ টু ডেট ইনফরমেশন। কারেন্ট ইনফরমেশন মানে হচ্ছে এটা আপ টু ডেট দেওয়াই আছে, সুতরাং এটা তো আমাদের আনসার হবে না। কারেন্ট ইনফরমেশন দেখেন আপ টু ডেট আছে, হ্যাঁ, এটা আপ টু ডেট দেওয়া আছে, তার মানে হচ্ছে আরো ব্যাকে আসতে হবে। তাহলে কি হবে? এনশিওর ওয়েবসাইট কন্টেন্ট ওয়েবসাইট কন্টেন্ট ইজ আপ টু ডেট। আপ টু ডেট তো দেওয়াই আছে, মানে কারেন্ট ইনফরমেশন এন্ড কনসিস্টেন্ট। তার মানে হচ্ছে ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট কন্টেন্ট, ওয়েবসাইট কন্টেন্ট। কন্টেন্ট কিন্তু কন্টেন্টটা দেওয়া যাবে না, কারণ শুধু ওয়েবসাইট হবে আনসার। কন্টেন্টস দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, কন্টেন্টস দেওয়া আছে, সো আমরা কন্টেন্টটা দিব না। সামথিং কন্টেন্টস, দ্যাট মিনস দ্যাট ইজ, কন্টেন্ট দেওয়া আছে। দেওয়া আছে এক্স্যাক্টলি। সামথিং কন্টেন্ট, দ্যাট মিনস ইট কন্টেন্টস। হ্যাঁ, সুতরাং একই জিনিস, এটা মানে দিব না। জাস্ট সিম্পলি মেকিং শিওর দ্য ওয়েবসাইট কন্টেন্টস কারেন্ট ইনফরমেশন। কারেন্ট ইনফরমেশনটা মানে এটা বলা আছে আপ টু ডেট ইনফরমেশন। দেখেন আমাদের বইয়ের প্যাসেজে লেখা আছে আপ টু ডেট, আর এখানে আছে কারেন্ট ইনফরমেশন। প্যাসেজে লেখা আছে মেকিং শিওর, আর এখানে দেওয়া আছে এনশিওর। হ্যাঁ, এটা কিন্তু একই কথা, তাই না? এনশিওর, মেকিং শিওর, ঠিক আছে? এনশিওর, মেকিং শিওর, আর আপ টু ডেট ইনফরমেশন, আর কারেন্ট ইনফরমেশন, ঠিক আছে? একদমই কাছাকাছি আনসার, মানে ইয়ার। তাহলে আমাদের আনসারটা শুধু হবে ওয়েবসাইট। আচ্ছা, এরপরে দেখেন আমরা 25, এরপরে দেওয়া আছে হচ্ছে এমপ্লয়ি স্পেসিফিকেশন। হ্যাঁ, এমপ্লয়ি স্পেসিফিকেশনে যাব, সেখানে দেখবো কি আছে। এমপ্লয়ি স্পেসিফিকেশনে এখানে চাচ্ছে হাই লেভেল স্কিল ইন রাইটিং অ্যাপ্রোপ্রিয়েটলি। এমপ্লয়ি স্পেসিফিকেশন যেগুলো এসেনশিয়াল লাগবে, হাই লেভেল স্কিল ইন রাইটিং অ্যাপ্রোপ্রিয়েটলি ফর দ্য ড্যাশ ইট। হুম, যেটা হাই লেভেল স্কিল লাগবে রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, কিছু একটা পড়ার জন্য, এটা বোঝা যায় কিন্তু কত স্টেটমেন্ট, পৃষ্ঠা পড়ছেন? মানে আপনার হাই লেভেল একটা কম্পিটেন্সি বা হাই লেভেল স্কিলস লাগবে ইন রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে আপনার হাই বুলেট লেভেলের, পয়েন্ট কি বোধ হয়? এক্সিলেন্ট কপি রাইটিং স্কিলস উইথ স্ট্রং অ্যাটেনশন টু ডিটেল, keen sense of audience, and an ability to tailor writing to its particular purpose. আচ্ছা এখানে দেখেন স্যার এখানে কি কর্পোরেট পাবলিকেশনস হবে না? এখানে কর্পোরেট এখানে পাবলিকেশনস মানে ওরা ওরা চাচ্ছে এমপ্লয়ির কাছ থেকে যে হাই লেভেল রাইটিং স্কিল লাগবে। কেন লাগবে এটাই, কি করতে লাগবে এটাও বলা আছে, হাই লেভেল লেভেল ইন রাইটিং, স্কিল ইন রাইটিং অ্যাপ্রোপ্রিয়েট এক্সেলেন্ট কপিরাইটিং স্কিল ওইটাই তো সেম হয়ে যাচ্ছে, যে ফর দ্য তানি আপা যেটা ড্যাশ টু রিড। মানে এখানে একটু খেয়াল করেন, স্টেটমেন্টটা খেয়াল করেন, ফর দ্য ড্যাশ টু রিড, মানে স্যার অডিয়েন্স হবে নাকি? এটা অডিয়েন্স অডিয়েন্স, হবে। হ্যাঁ, ফর দ্য ড্যাশ টু রিড, তার মানে অডিয়েন্স টু হচ্ছে রিড। অডিয়েন্স হবে। কেন হবে ফর দ্য ড্যাশ? মানে অডিয়েন্সকে যাতে পড়তে পারে, ফর দ্য অডিয়েন্স টু রিড, মানে অডিয়েন্সরা যাতে আপনার লেখাটা পড়তে পারে, এবং আপনার লেখার কোয়ালিটিটা হতে হবে, রাইটিং স্কিল শুড বি দ্যাট লেভেল, মানে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, কারণ অডিয়েন্সটা আপনাকে পড়বে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। হুম, এটা হচ্ছে, আমি একটু বলি, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, এটা বুলেট নাম্বার 3 নম্বরে আছে, দেখেন। হ্যাঁ, এক্সিলেন্ট কপি রাইটিং স্কিলস উইথ স্ট্রং অ্যাটেনশন টু ডিটেইল, a keen sense of audience, keen sense of audience, ঠিক আছে? এখানে হাই লেভেল অফ স্কিল ইন রাইটিং, স্ট্রং অ্যাটেনশন। হ্যাঁ, এটা আপনার ওরা মিন করতেছে। আচ্ছা, তাহলে আমরা আনসারটা হবে অডিয়েন্স, ঠিক আছে? এটা আপনার ওই কোশ্চেনটা দেখলে বোঝা যায় যে স্যার পরেরটা মানে স্যার পারপাস হবে। আচ্ছা দেখি পরেরটা 26,
টু achieve a specific অ্যাচিভ আ স্পেসিফিক ড্যাশ। হ্যাঁ, মানে কোন একটা কিছু অ্যাচিভ করা, স্পেসিফিক নির্দিষ্ট কোনো কিছু একটা অ্যাচিভ করা। So, এটা আমরা achievement তারপরেই আমরা দেখি। হয়তো নাও পারে। দেখেন তো এই বুলেট পয়েন্টের প্রথম দিকে আছে আনসারটা। স্যার কত পৃষ্ঠায় পড়াচ্ছেন একটু হেল্প করেন, আমি বুঝলাম ও না। আচ্ছা, 110, On 110। job হ্যাঁ, specific জব communication. স্পেসিফিকেশন কমিউনিকেশনস ম্যানেজার। হ্যাঁ, Okay, thank you. জব স্পেসিফিকেশন কমিউনিকেশনস ম্যানেজার মানে এটা জব অ্যাডভার্টাইজমেন্ট। এখান থেকে আমরা ইন ডিটেল লেখা আছে জব সামারিটা কি হবে, রেসপন্সিবিলিটিসটা কি হবে জবটা, এবং এমপ্লয়ি স্পেসিফিকেশন সেটা কি হবে, হ্যাঁ, ডিজায়ারেবল সেটা কি হবে, সব ডিটেলস দেওয়া আছে। হুম, মানে আপনাকে একটা জব স্যার এটা কি কম? জব অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আপনি বুঝতে পারেন এখানে মূলত এটাই এনশিওর করতে হবে, মেক শিওর একটা জব। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখি এখন। 26টা ছিল না, 26টা কি ছিল? জি স্যার। হ্যাঁ, তো 26 achieve a specific এটা কি কমিউনিকেশন রোল হবে না? আচ্ছা, কি আমরা বলবো 26টা একটু বলে নিই। এক্সিলেন্ট কপি, এটা তো বলা আছে পারপাস হবে, ঠিক আছে, অ্যাবিলিটি টু। 26টা এটা কি কিন্তু পারপাস হবে স্যার? পারপাস হবে, হ্যাঁ পারপাস হবে। আমি তো প্রথম পারপাসই বলছিলাম। পারপাসে বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি। বুলেট পয়েন্ট 3 নাম্বার বুলেট পয়েন্টে আছে এক্সিলেন্ট কপিরাইটিং স্কিলস উইথ স্ট্রং অ্যাটেনশন টু ডিটেল, a keen sense of audience, and an ability to tailor writing। টেইলর রাইটিং মানে টেইলর বলতে কোনো কিছু যে টেইলর বা নির্মাতা, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, টেইলর রাইটিং টু ইটস পার্টিকুলার পারপাস, সরি, পার্টিকুলার পারপাস। আর হলো আমাদের কি আছে, স্পেসিফিক পারপাস। ঠিক আছে, স্পেসিফিক এবং পার্টিকুলার, ঠিক আছে, একই রকম সিনোনিমাস। ঠিক আছে নিহা, স্পেসিফিক এবং পার্টিকুলার এই দুটো কিন্তু সিনোনিমাস। হ্যাঁ, সেম অর্থ বিয়ার মানে মিন করে। ঠিক আছে, তাহলে আনসারটা হবে 26 পারপাস। ঠিক আছে, এরপরে 27-এ যাচ্ছি। আচ্ছা, 27-এ কি দেওয়া আছে, রিলেভেন্ট কোয়ালিফিকেশন অ্যাট এ ড্যাশ লেভেল। এটা সবগুলো কিন্তু এমপ্লয়ি স্পেসিফিকেশনের মধ্যে পড়েছে। রিলেভেন্ট কোয়ালিফিকেশন, পোস্ট গ্রাজুয়েট লেভেল স্যার। পোস্ট গ্রাড। হ্যাঁ হ্যাঁ, পোস্ট পোস্ট গ্রাড। গ্রাজুয়েট রিলেভেন্ট কোয়ালিফিকেশন লাগবে, সেটা কি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট লেভেলের। এটা দেওয়া আছে এমপ্লয়িজ, এটা দেখেন 1 নম্বর দেখা দ্বিতীয় আছে লেভেলে প্রথম দিন। হ্যাঁ প্রথম দিকে রিকগনাইজড পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন ইন পাবলিক রিলেশনস জার্নালিজম, যাই হোক এটা কোন কোন সেক্টর এটা উল্লেখ আছে। নিহাম, নিহাম তো পারার কথা, আশা করি পারবে নিহাম। স্যার হ্যাঁ, এটা হচ্ছে, এটা ছিল কি, আমি একটু বুঝিয়ে বলি খুব শর্টে। সেটা হচ্ছে যে এটা ছিল একটা জব অ্যাডভার্টাইজমেন্ট। এটা হলো যে বিদেশে জব, একটা জবের জন্য বিজ্ঞপ্তি, মানে একটা জব সার্কুলার বলি আমরা। জব সার্কুলেশনটা কেমন হয়, ইন ডিটেল একটা জবের জন্য এমপ্লয়ার বা কোম্পানি যখন বিজ্ঞপ্তি দেয় তখন ইন ডিটেলসে ওরা লিখে দেয় কি কি লাগবে, এমপ্লয়ির রিকোয়ারমেন্টস লাগবে, কোম্পানির গোল বা কোম্পানির বা টার্গেট সেটা কি থাকবে, জব সামারি, তারপরে এমপ্লয়ির রেসপন্সিবিলিটিস মানে কি কি কাজ করতে হবে, এমপ্লয়ি স্পেসিফিকেশন। এই যে এই জব অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যেন আমরা বুঝতে পারি, এটাই হচ্ছে টেস্ট। হ্যাঁ, এটা ছিল, বুঝতে পারছি। হ্যাঁ এটা এটা ছিল হচ্ছে সেকশন 2-তে। আচ্ছা, এটা শেষ হয়ে গেল না? হ্যাঁ, 27 শেষ। এরপরে চলে যাচ্ছি সেকশন 3। সেকশন 3 ডেফিনেটলি ইট উইল বি আ বিট টাফার দেন দ্য প্রিভিয়াস প্যাসেজেস নর্মালি যেটা হয়। তো এটা হচ্ছে কাউরি গাম। কাউরি গাম হচ্ছে পিস অফ নিউজিল্যান্ডস হিস্ট্রি। কাউরি গাম, গাম মানে কি কেউ কারো জানা আছে? দ্য মিনিং অফ গাম, গামটা একটা গাম মিনিং হচ্ছে আমাদের মারি, আর একটা গাম হচ্ছে এখানে যেহেতু মারি হবে না, নিউজিল্যান্ডের একটা স্পেশালিটি
কাউরি গাম, এটা তো রাবারের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে, বা রাবার। এটা আত্মীয় কিছু পদার্থ। হ্যাঁ, রাবার জাতীয়, নিউজিল্যান্ডের স্পেশাল কিছু একটা। আমরা মোটামুটি ভিতরে না গিয়েও একটু আন্দাজ করে নিবো যে এটা ভিতরে কি থাকতে পারে বা কি আছে। কাউরিগাম হচ্ছে যে পিস অফ নিউজিল্যান্ড হিস্ট্রি, নিউজিল্যান্ড হিস্ট্রির সাথে কানেক্টেড, এবং এই গাম সম্পর্কে, রাবার সম্পর্কে এই ডিটেলস বলা আছে এখানে। তাহলে আমরা অনেক বড় একটা প্যাসেজ, এটা এখানে এক দুই এ বি সি দিয়ে এফ পর্যন্ত আমাদের প্যাসেজ গুলোর মার্ক করা আছে। আমরা চলে যাচ্ছি কোশ্চেন 28 to 33, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, 28 থেকে 33, কি করতে হবে আমাদের, দেখি কেউ বুঝতে পারে কিনা। এখানে কোন প্যারাগ্রাফটা এই ইনফরমেশনটা কন্টেইন করে, ঠিক আছে, কোন প্যারাগ্রাফটা। ওইটার নাম্বারটা লিখে দিতে হবে। হ্যাঁ, এটাকে আমার আইএলটিএস এর ভাষা বলা হয় আইডেন্টিফাইং ইনফরমেশন। আইডেন্টিফাইং ইনফরমেশন, যাই হোক, মানে আপনার এই প্যারাগ্রাফটা, এই যে স্টেটমেন্ট দেওয়া আছে 20 থেকে 33, এই স্টেটমেন্ট গুলো মেইন আমাদের যে প্যাসেজ 3 এর মধ্যে কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করবে, অর্থাৎ ইনফরমেশন সেম। হুম, আচ্ছা, প্রথম স্টেটমেন্টে চলে যাচ্ছে আমরা। নাম্বার 28, an example of a domestic product made of high quality gum. An example of a domestic product made of high quality gum. এখানেও মূলত যেটা আমাদের মেইনলি করতে হবে, আম, আমাদের খুব আহ, দ্রুত মানে প্রথমে কিওয়ার্ড গুলো নিয়ে নিব। কি ধরনের কিওয়ার্ড গুলো আহ, নেওয়ার পরে আমাদের খুব ফাস্ট স্ক্যান করতে হবে। হ্যাঁ, আমাদের প্যাসেজ গুলো স্ক্যান করলে আমরা আমরা কি বুঝতে পারবো। প্রশ্নগুলো আগে সব পড়বো না? হ্যাঁ, 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 প্রশ্নগুলো 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 তো খুবই ছোট থাকে, এই ধরনের যেগুলো প্যারাগ্রাফ, যেটা ইয়ে করে, মানে আইডেন্টিফাইং ইনফরমেশন যেগুলো থাকে, এটা খুব ছোট থাকে। সো আমরা এক নজর দেখবো খুব ফাস্ট। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইউ মে ইউজ, সরি, অ্যান এক্সাম্পল অফ আ ডোমেস্টিক প্রোডাক্ট মেড অফ হাই কোয়ালিটি গাম। কোন একটা এক্সাম্পল, ডোমেস্টিক প্রোডাক্টের একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা হাই কোয়ালিটি গাম দিয়ে তৈরি, ঠিক আছে। কিওয়ার্ড ডোমেস্টিক প্রোডাক্ট আর হাই কোয়ালিটি গাম। হ্যাঁ, ডোমেস্টিক প্রোডাক্ট মেড অফ হাই কোয়ালিটি, এটা নিয়ে আমাদের দেখতে হবে। ডোমেস্টিক। স্যার এটা কিন্তু স্যার অনেক কঠিন আছে স্যার, হ্যাঁ, ম্যাচিং ইনফরমেশন স্যার পাওয়া যায় না স্যার। হ্যাঁ, মানে প্রথম প্রথম তিনটা। অন্তর্নিহিত অর্থ না ধরতে পারলে স্যার হয় না। হ্যাঁ, মানে আইডেন্টিফাইং ইনফরমেশনটা, যেটা ম্যাচিং প্যারাগ্রাফ বা যেটা হচ্ছে আমাদের হেডলাইন দেওয়ার কাছাকাছি ধরনের, কিন্তু এগুলো একটু মানে এই জন্য টাফ যে, তারপর শুধু থাকে আপনাদের আন্ডারলাইন, যেটা বলা হয় যে একটা হিন্টস থাকেই, ওরা দিবেই, হিন্টস দেওয়াই থাকবে। তো আর প্যাসেজ 3 তো অবশ্যই ডেফিনেটলি এটা একটু কমপ্লিকেটেড থাকবেই। যেমন আমরা এই পর্যন্ত কোনো চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হই নাই। আমরা কয়টা কোশ্চেন করলাম, ধরেন এখান থেকে 25 না, 27টা। 27, 27টার মধ্যে তেমন একটা চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হয়নি যে একদম পারছি না বা এরকম কিছু। কতগুলো খুব ফাস্ট একদম, মানে একটু চোখ বুলেই পাওয়া গেছে। হ্যাঁ, সো ওখানে আমরা অনেক টাইম সেভ করতে পারছি। সেই টাইমটা আমরা এখানে কাজে লাগাবো। আপনার যদি 3 মিনিট সময় যদি আপনি সেভ করতে পারেন, ইফ ইউ ক্যান সেভ অনলি 3 মিনিটস, অলসো ইট উইল বি এ গ্রেট হেল্প টু ইউ। আপনার অনেক বড় একটা হেল্প হবে, কারণ এই 3 মিনিট আপনাকে এইখানে স্ক্যান করতে কাজে কাজে দিবে, আপনাকে স্ক্যান করে বের করতেই হবে। সো আমরা একটু চলে যাই। মাথা রাখতে হবে হাই কোয়ালিটি ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, আমরা যেটা হয় কি কি যে, দিয়ে এটা হলো যে প্যাসেজ কোনো প্যাসেজের প্রথম 2টা লাইন, লাস্টের 2টা লাইন একটু আমাদের সবার আগে চোখ বুলে নিতে হবে। অনেক সময় এই দুটোতেই পাওয়া যায়, প্রায় দেখা যায়। মানে এই এই ক্ষেত্রে প্রথম 2টা লাইন একটু দেখবো, লাস্ট 2টা লাইন দেখবো। হ্যাঁ, তাহলে আর মাঝখানে, আমরা মাঝখানে যদি এরকম পাওয়া যায় তাহলে তো পাওয়াই গেল, না হলে পরের গুলো পরে আমরা মাঝখানের গুলো দেখবো। কিন্তু এই প্রথম 2টা লাইন বা লাস্টের 2টা লাইন যে কোনো প্যাসেজের একটু দেখলে অনেক সময় পাওয়া যায় অ্যান্সার গুলো। হ্যাঁ, আচ্ছা, ডোমেস্টিক প্রোডাক্ট মেড অফ হাই কোয়ালিটি। আচ্ছা, মনে করো একটা এক্সাম্পল দেওয়া আছে ডোমেস্টিক প্রোডাক্টের, যেটা হাই কোয়ালিটি গাম দিয়ে তৈরি হয়। আচ্ছা, প্যাসেজ এর প্রথমেই আছে। ইয়েস, ইউ আর রাইট। The first major commercial use
of a kauri gum was in the manufacturer Salal of was in the manufacture of high grade furniture varnish. হ্যাঁ, মানে আমরা এখানে তো বুঝতে পারছি যে the first major commercial use, তার মানে হচ্ছে এক্সাম্পল অফ ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে দেখেন ম্যানুফ্যাকচার মানে মেড অফ, বোঝাই যাচ্ছে, দেখেন ওখানে লেখা আছে মেড অফ ডোমেস্টিক প্রোডাক্ট ফার্নিচার ভার্নিশ। হ্যাঁ, ফার্নিচার ভার্নিশটা আসলে রেফার করা হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু হিসেবে। স্যার আমি তো স্যার এটা স্যার একটু অন্যভাবে কি করি স্যার, হাই আমি কোয়ালিটি একটু হাই শেয়ার গ্রেড। করবো স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। মানে ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে স্যার সাধারণত আমি করি কি, প্রশ্নগুলো করি, এরপরে পরবর্তী না এ বি সি এগুলো পড়ে যাই, এতে যেটা পাওয়া যায় আমি সেটাই দাঁড়াই দিই, আর না পাওয়া গেলে অন্যটা সুইচ করি। মানে এই পদ্ধতিটা স্যার করি। মানে ইজি হয় না স্যার? আচ্ছা, তো মানে মানে প্রথম প্রশ্নটা না খুঁজে আমি করি কি, মানে এটা মাথায় রাখি, এ করলে এর মধ্যে যদি পাই তাহলে আমি এতে দাঁড়াই, আর এর মধ্যে যেটা পাই আমি সেইটা দাঁড়াই। এটা কি স্যার সহজ নাকি হ্যাঁ, এটা এটা হবে ভুল তাহলে পদ্ধতি স্যার সবচেয়ে এগুলো? সবচেয়ে বেশি যেটা এই মানে প্রথম দুটো লাইন বা লাস্টের দুটো লাইনের মধ্যে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। হ্যাঁ, এটা খুব একটা বলা যায় মানে মোটামুটি মিলে যায় আর কি। সব ক্ষেত্রে না, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু মিলে যায়। হ্যাঁ, এটা একটা যেমন এটা কিন্তু ফার্স্ট লাইনে মিলে গেছে। সো এটা একটা ইয়ে হতে পারে। আর ধরেন আমাদের দেখতে হবে আসলে যদি সময়টা সেভ করা যায়, এটা একটা হচ্ছে বড় মানে আমাদের দেখতে হবে যে কিভাবে আমাদের সময়টা সেভ করা যায়। আর ধরেন আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়লেন তখন তো আপনি এই প্যারাগ্রাফ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার কাজে দিবে পরবর্তী যখন আর নেক্সট কোশ্চেন যখন আপনার স্ক্যান করবেন তখন এটাও কাজে লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নেই। হুম, ব্যাপারটা কি জানেন জানেন এটা আসলে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম যেহেতু নাই। হ্যাঁ, তো জেনারেলি বা ইউজুয়ালি যেটা থাকে ওইটাই আমরা প্রথমে দেখি, তারপরে যদি কিছু কোনো মানে স্পেশালি বা অ্যাডিশনালি কোনো কিছু দিয়ে যদি বের করা যায়, নট ব্যাড। হ্যাঁ, তো খারাপ না। তবে আমরা প্রথমে যেটা আমরা যখন আমরা কিওয়ার্ডটা নিয়ে একটু দেখবো, দেখে দেখেন যে প্রথম দুটো লাইন লাস্টের দুটো লাইন একটু পড়লাম। আচ্ছা, মিললো কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আনসারটা কি হবে দেখেন, এখানে সিনোনিমাস ওয়ার্ডটাও আছে, হাই গ্রেড, হাই কোয়ালিটি। হুম, আমাদের স্টেটমেন্ট মানে আমাদের কোশ্চেনে আছে হাই কোয়ালিটি গাম, আর এখানে হচ্ছে হাই কোয়ালিটি মানে হাই গ্রেড। ঠিক আছে, হাই গ্রেড। আচ্ছা, তারপরে ধরেন মেড অফ মানে এটা ম্যানুফ্যাকচার। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে ফার্স্ট মেজর কমার্শিয়াল ইউজ অফ কাউরি গাম ওয়াজ ইন ম্যানুফ্যাকচার অফ হাই গ্রেড ফার্নিচার ফার্নিশ। ঠিক আছে, এটি হচ্ছে সেই প্রোডাক্ট। আচ্ছা, নাম্বার 29, ফ্যাক্টরস এফেক্টিং গাম কোয়ালিটি। কোন ফ্যাক্টর, এটা আপনারা পারবেন আশা করি, কোন কোন ফ্যাক্টর মানে গামের কোয়ালিটিটাকে এফেক্ট করে, ফ্যাক্টরস এফেক্টিং গাম কোয়ালিটি। তাহলে আপনার ফ্যাক্টরস এফেক্টিং গাম কোয়ালিটি এই জিনিসটা মাথায় রাখলে আমরা ধরতে পারবো ফ্যাক্টরস এফেক্টিং গাম কোয়ালিটি বা কোয়ালিটি। ঠিক আছে, এটা প্যাসেজ এ তে 3 নাম্বার প্যাসেজে 5 নাম্বার লাইনে হাইয়েস্ট কোয়ালিটি গাম ওয়াজ হার্ড অ্যান্ড ব্রাইট অ্যান্ড was usually found at shallow depth on the hills. Lowest quality gum was soft, black, or chalky and sugary and was usually found buried in swamps. এটুকুর মধ্যে তো পাওয়া যায়। এইটুকুর মধ্যে আনসার রাইট, ইউ আর রাইট। মানে এখানে পাওয়া গেছে সেটা হচ্ছে যে মোটামুটি প্রথম দিকেই আছে। হুম, প্রথম দু তিনটা লাইনের মধ্যেই পাওয়া যাবে। মোট কথা হচ্ছে যে কি কি ফ্যাক্টর যে গাম কোয়ালিটিকে এফেক্ট করছে। এফেক্ট মানে কি, এফেক্ট মানে এফেক্ট এবং ইফেক্ট এই দুটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এফেক্ট মানে হচ্ছে মানে আপনাকে প্রভাব, মানে বিশেষ প্রভাব আর এফেক্ট ক্ষতি করছে, হার্ম করাও নেগেটিভলি হয় স্যার। নেগেটিভলি এফেক্ট করা, মানে মানে এফেক্ট মানে হচ্ছে নেগেটিভ সেন্সে, মানে কোনো কিছু ক্ষতি করছে। হার্ম করাও বোঝায় স্যার। আর ইফেক্ট হচ্ছে, ইফেক্টটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ঠিক আছে, বাট এফেক্টটা আহ, অবশ্যই ক্ষতি করে বা আপনাকে ড্যামেজ করে বা আপনার কোনো কিছু ক্ষতি করে। সো এফেক্ট করছে কোনো একটা কিছু মানে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এই যে কোয়ালিটি গুলো এখানে মোটামুটি আমি যখন 3 নাম্বার লাইনে ধরে পেয়ে গেলাম, এখানে 3 নাম্বার লাইনেই দেখেন বলা আছে দিস গাম
came in a bewildering variety of colors, degree of transparency, and hardness, depending on the length and location of burial, as well as the health of the original tree and the area of bleeding. Highest quality gum was hard and bright and was usually found at shallow depth on the hills. ডিপেন্ডিং, এখানে দেখেন ডিপেন্ডিং অন মানে অ্যাফেক্টিং মানে, তাহলে ফলোইং কিছু ফ্যাক্টর গুলো পাওয়া গেলো। দেখেন তো, লেন্থ এবং লোকেশন অফ বারিয়াল, লেন্থ অ্যান্ড লোকেশন অফ বারিয়াল, এটা পাওয়া গেল। কি কি ফ্যাক্টর আছে দেখেন? হেলথ অফ দ্য অরিজিনাল ট্রি, মেইন হেলথের, অরিজিনাল যে গাছটা তার হেলথটা। দ্য এরিয়া অফ ব্লিডিং আর ইউজুয়ালি ফাউন্ড অ্যাট শ্যালো ডেপথ অন দ্য হিলস। সাধারণত কি হয়, শ্যালো ডেপথ, কোনো হিলের শ্যালো ডেপথে থাকে আর কি, ইউজুয়ালি ফাউন্ড, এটা পাওয়া যায়। তাহলে এই ফ্যাক্টর গুলো মোটামুটি আমরা 4টা ফ্যাক্টর পেয়ে গেলাম। হ্যাঁ, সো এই কয়েকটা ফ্যাক্টর যখন আপনার, তো ফ্যাক্টর বের করতে হবে না, তো আমি জাস্ট খালি বোঝার জন্য যে ফ্যাক্টর গুলো পাওয়া গেল কিনা, কি কি ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আনসারটা হবে এতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, the highest quality gum was hard and bright and was usually found at, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোশ্চেন 29 আনসার হবে হচ্ছে এ। আচ্ছা, 30টা কি হচ্ছে, হাউ কাউরি গাম ইজ ফর্ম, কাউরি গাম কিভাবে ফর্ম করে বা তৈরি করা হয়। হুম, এখানে আমরা একটু প্রশ্ন করে দেখি, প্রথম থেকেই আমরা দেখবো কিভাবে কাউরি গামটা ফর্ম করা হয়। স্যার প্যাসেজ এতে প্রথম লাইনে তো আছে, টিউরিকাম ওয়ান্স ভাস্ট ফরেস্ট ওভার মাসের নর্থ অফ দ্য কান্ট্রি। আচ্ছা, নেহা, গ্রেট গ্রেট জব। হুম, ইয়েস। থ্যাংক ইউ। কাউরি গাম কিভাবে তৈরি করা হয় বা ফর্ম করে বা তৈরি হয়, এটা প্যাসেজ এতে আমাদের দেওয়া আছে, সেকশন এতে আর কি। হুম, আহ, এখানে, আচ্ছা নিহা, একটু বলো তো তুমি কেন এটা কোন লাইনটা থেকে তোমার আন্দাজ করতে পারলা? এই যে ফার্ম ভাস্ট ফরেস্ট ওভার মাস্ট নর্থ অফ দ্য কান্ট্রি কিভাবে দেশে প্রস্তুত করা হয়, জাস্ট এটা তো দেখে দেখতে পারবো। হারলেস নামি। প্যাসেজ এর মধ্যে সেকেন্ড প্যারাগ্রাফ, মানে সেকশন এর সেকেন্ড প্যারাগ্রাফে আছে যে, আফটার রানিং ফ্রম রিপস or tears in the bark of trees, the sap hardens to form the lumps of gum, which eventually fall to the ground and are buried under layers of forest litter. The bark often splits where branches fall from the trunk and gum accumulates there also. হুম, তাহলে এখানে একটু জটিল ভাষা, এটা হচ্ছে এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এই প্যাসেজটাতে, এখানে একটু গাম, যেটা কাউরি গামটা আসলে কিভাবে মানে ফর্ম হয়, এটার একটা টেকনিক্যাল ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমাদের তো এত টেকনিক্যাল ডেসক্রিপশন দেওয়া নাই, কিন্তু আমি মোটামুটি স্কিমিং করে বুঝতে পারলাম যে না, এইখানে এই গামটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ ফর্ম করে, এখানে এটাই বলা আছে। হ্যাঁ, টেকনিক্যাল ডিটেলস আছে, ঠিকই আছে, টেকনিক্যাল কাউরি গামটা কিভাবে ফর্ম করে এটা বলা আছে, কিন্তু এত ডিটেলসটা আমার ওয়ার্ড বাই ওয়ার্ড জানা দরকার নেই, বাট আমরা বুঝতে পেরেছি যে টেকনিক্যাল, সরি, কাউরি গামটা কিভাবে ফর্ম করে, এখানেই উত্তরটা আছে। এবং এই লাইনগুলোতে, আফটার রানিং ফ্রম রিপস অর টিয়ার্স ইন দ্য বার্ক অফ ট্রিজ, দ্য স্যাপ হার্ডেন্স টু ফর্ম, স্বাভাবিক গামগুলো কি হার্ডেন হয়, from the lumps of gum which eventually fall to the ground, এটা গ্রাউন্ডে পড়ে যায়, and buried under the layers of forest litter। হ্যাঁ, যেখানে বারিড হয় মানে ফরেস্ট লিটারে এটা বাড়ি হয় মানে জমতে থাকে। The bark often splits where branches fall from the trunk and gum accumulate there also। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম এটা কি হবে, প্যাসেজ এতে আছে আনসার। এখন আমরা দেখব হাউ গাম ওয়াজ গ্যাদার্ড। এখানে একটা খেয়াল করেন, স্টেটমেন্ট গুলো মানে কোশ্চেনের স্টেটমেন্ট গুলো কিন্তু খুব কঠিন ভাষায় নাই।
স্টেটমেন্ট গুলো সহজ ভাষায় দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান গো থ্রু দ্য স্ক্রিপ্ট, মানে আমরা আমাদের যে মেইন প্যাসেজ যে বের করতে একটু সহজ হয়। সো স্টেটমেন্টটা কিন্তু মোটামুটি ইজিয়ার ল্যাঙ্গুয়েজ। হাউ গাম ওয়াজ গ্যাদার, গাম কিভাবে একত্রিত হয়, গ্যাদার হয়। হ্যাঁ, গামটা কিভাবে একসাথে একত্রিত হয়, গ্যাদার হয়। উম, এখন গ্যাদারটা, গ্যাদার মূলত আমার মাথায় রাখতে হবে, গ্যাদার মানে একত্রিত হওয়া, ঠিক আছে আমরা জানি। আম, সুতরাং এর সিনোনিমাস ওয়ার্ড গুলো কি হতে পারে আমরা একটু দেখি। সাধারণত আপনি জিনিসটা খেয়াল করবেন, প্রথম দুইটা তিনটা লাইনের মধ্যে মোটামুটি আপনি আনসার গুলো মোটামুটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দু একটা তো থাকবেই একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু মোটামুটি আমরা একটা ধরেন তিন নাম্বার লাইনে ঢুকতে পারলেই, একটা দুইটা তিন নাম্বার লাইনে ঢুকতে পারলে মোটামুটি আমরা একটা ধারণা পাচ্ছি। এখন গাম কিভাবে একত্রিত হয়, আচ্ছা, গ্যাদার মানে কি, বা গ্যাদার মানে হচ্ছে কিভাবে একসাথে করা হয়, বা কিভাবে একসাথে করা হয়, এটাই মূলত এখানে জানতে চাচ্ছে, কিভাবে গামগুলো একত্রিত করা হয়, একসাথে করা হয়। হ্যাঁ, আর মানে হাউ ইট ইজ ব্রট টুগেদার, আমি যদি আরেকটু সিনোনিমাসলি বলি, হাউ ইট ইজ ব্রট টুগেদার, মানে এটা কিভাবে একত্রিত হয়, বা কিভাবে হাউ টু গ্যাদার, আর হাউ ইট ইজ ব্রট টুগেদার। তাহলে আমরা এই গ্যাদারটা দিয়ে আমরা বের করতে হবে। এটা কিন্তু তারপরের প্যারাগ্রাফই আছে, আমরা এটাতে পেয়েছি, পেয়েছেন তাই না, পরের প্যারাগ্রাফ বিতেই আছে, মানে গানগুলো একত্রিত করা হয় কিভাবে। এটাই মূলত। হ্যাঁ, Most gum collected was simply picked up from the ground, but after that, the majority was recovered by digging. ইয়েস, ব্রিলিয়ান্ট, রাইট। দেওয়া আছে ইন মাউরি অ্যান্ড আর্লি ইউরোপিয়ান টাইমস, এগুলো দরকার নেই। মোস্ট গাম কালেক্টেড, কালেক্টেড মানে হচ্ছে গ্যাদার্ড, আমি তো একটু আপনাদের বললাম না যে হাউ ইট ইজ ব্রট টুগেদার, হাউ ইট ইজ কালেক্টেড, হ্যাঁ মানে এরকম কিছু। সো একসাথে মোস্ট শব্দের গামগুলো একসাথে কালেক্ট করা হয়, was simply picked up from the ground, simply হয়তো গ্রাউন্ড থেকে, অথবা আফটার দ্যাট দ্য মেজরিটি ওয়াজ রিকভার্ড বাই ডিগিং, বা ডিগ করে ঘুরে ঘুরে বের করা হয়, এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম নাম্বার বি। হ্যাঁ, গ্যাদার, হাউ দিস গ্যাদার। আচ্ছা, 32 আমরা দেখবো, দ্য মেইন ইন্ডাস্ট্রিয়াল ইউজ অফ দ্য গাম, গামের মেইন ইন্ডাস্ট্রিয়াল ইউজটা কি। এখন ইন্ডাস্ট্রিয়াল ইউজটা এটা আমরা দেখবো, দেখেন। আমার বইয়ে এই প্রশ্নটা নাই কেন? 32 নাই? 32 9 হ্যাঁ, বলেন, একটু প্রশ্নটা বলেন, আমি লিখে নিই। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, 32টা How gum was gathered in 32, হাউ গাম the ইজ main industrial গ্যাদার। uses of the gum. আচ্ছা, 32 হচ্ছে মেইন, 32 তো নাই, 28, 29, 30, 31, Sir, এটা 31 না স্যার? 31, হাউ গাম ইজ গ্যাদার্ড। হ্যাঁ, 32 আছে পরে, দেখেন। 43 লেখা আছে। হ্যাঁ, হয়তো 32 থার্টি আছে ওয়ান এখানে। 33।
32টা আছে, না না, ওইটা 32 আর প্রিন্টিং মিস্টেক আছে। মানে প্রিন্টিং এর কারণে চলে গেছে ডান পাশে, দেখেন 31 এর পাশে চলে গেছে। হাউ গাম ওয়াজ গ্যাদার্ড, তারপরে 32 হচ্ছে দ্য মেইন ইন্ডাস্ট্রিয়াল ইউজেস অফ গাম, মানে গামের মেইন ইন্ডাস্ট্রিয়াল ইউজেসটা কি। হুম, মেইন। আচ্ছা আচ্ছা, এটা আসলে প্রথমে দেখলে একটু ইয়ে হয়, ওরা একটু মানে পাশে দিয়ে দিয়েছে। যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল কোন পারপাস, মানে মানে মেইন পারপাস বা মেজর পারপাস, এটাই জানতে যাচ্ছে। এখন তার ইন্ডাস্ট্রিয়াল শব্দটার কিছু সিনোনিমাস মাথায় রাখতে হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, ওয়েট করে যাচ্ছে। আচ্ছা না, আচ্ছা, ও সরি। আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজটা বা মেজর বা মেইন, এটা দিয়ে পাওয়া যাবে। সেকশন তে পেয়ে যাবো আমরা, সেকশন তে। সেকশন তে দেখেন সবাই, হ্যাঁ, সেকশন তে, সেকশন তে পেয়ে যাবো। The first major communication use of tourism. ইয়েস, দ্য ফার্স্ট মেজর কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল। ওই যে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল এর একটা কিছু আমাদের বের করতে হবে, আমরা হয়তো দেখতে পাবো। তাহলে দ্য ফার্স্ট মেজর কমার্শিয়াল ইউজ অফ কাউরি গাম ওয়াজ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ হাই গ্রেড ফার্নিচার ভার্নিশ। হাই গ্রেড ফার্নিচার ভার্নিশ, এটাই হচ্ছে তাদের ইয়া, এ কাইন্ড অফ ক্লিয়ার পেইন্ট ইউজ টু ট্রিট উড। আমরা যে বার্নিশ বার্নিশ যেটা বলি আর কি, হ্যাঁ। তাহলে Kind মেজর of কমার্শিয়াল ইউজ, মেজর হচ্ছে মেইন, দেখেন আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে মেইন, আর এখানে আমার মেজর লেখা আছে। মেইন কমার্শিয়াল ইউজ আর মেজর, মানে মেইন ইন্ডাস্ট্রিয়াল ইউজ আর হলো মেজর কমার্শিয়াল, মানে একদমই কাছাকাছি। হুম, আচ্ছা, তাহলে আনসারটা হবে তে। এখন আমরা 33-তে চলে যাচ্ছি। রিসেন্ট ইউজেস অফ কাউরি গাম, কাউরি গামের রিসেন্ট রিসেন্ট যে ইউজেসটা, এটা আমাদের বের করতে হবে। রিসেন্ট ইউজেস অফ কাউরি গাম আছে, এখন স্যার এটা রিসেন্ট এফ এ আছে স্যার, এফে কারণ এই আছে যে না। আচ্ছা, দ্য লাস্ট ডিকেটস, তাই মনে হইতেছে স্যার, হ্যাঁ এটাই হ্যাঁ, হবে। প্যারাগ্রাফ এফে আছে, রাইট। তাহলে এখানে রিসেন্ট আর ইউজেস এই দুটো দিয়ে আমরা কিন্তু পেয়ে যাবো। প্যারাগ্রাফ এফ এর সেকেন্ড প্যারাগ্রাফে আপনারা পাবেন, হ্যাঁ। জি স্যার, এই যে, ইন জি দ্য স্যার লাস্ট বলেন। ডেকেডস, in the last decades, হুম। it has had a very limited use in the manufacture of extremely high-grade varnish for violins. হুম, মানে এটা ইন দ্য লাস্ট ডিকেডস, খেয়াল করেছেন, ইন দ্য লাস্ট ডিকেডস, in the last decades, it has had a very লিমিটেড limited ইউজ in the manufacture of extremely high-grade varnish for violins. niche for এখানে আমরা কেন এটা পেলাম, কারণ হচ্ছে লাস্ট ডিকেড, লাস্ট ডিকেড খুব বেশি দূর না, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, গত দশকের কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে এই কাছাকাছি সময়ে, ইন দ্য লাস্ট ডিকেডস ইট হ্যাজ হ্যাড এ ভেরি লিমিটেড ইউজ, মানে এটা যেটা বলছে রিসেন্ট ইউজ, লিমিটেড ইউজ হলেও সেটা তো কিন্তু ইউজ অবশ্যই, হ্যাঁ।
সো আমরা আমাদের প্রশ্নটা আমরা স্টেটমেন্টটা আছে যে রিসেন্ট কোন কাউরিগামের কোন ইউজেসটা হয়েছে। তাহলে লাস্ট ডিকেটস মানে লাস্ট কয়েক বছরের মধ্যে 10 বছরের মধ্যে হোক যাই হোক লাস্ট ডিকেটস এর মধ্যে আমরা একটা লিমিটেড ইউজ আছে ইন ম্যানুফ্যাকচার অফ এক্সট্রিমলি হাই গ্রেড ভার্নিশ ফর ভায়োলিনস, মানে ভায়োলিনের জন্য এক্সট্রিমলি হাই গ্রেড ভার্নিশ লাগে, সেখানে এটা অল্প লিমিটেড ইউজ, বাট লিমিটেড ইউজ হলো কাইন্ড অফ ইউজ, ডেফিনেটলি ইট রেফার্স কাইন্ড অফ ইউজ, তাই না? তাহলে আমরা এটা পেয়ে গেলাম লিমিটেড ইউজ। ঠিক আছে, লিমিটেড ইউজ হলো এটা ইউজ, হ্যাঁ, অল্প হোক বেশি হোক এটা আপনাকে ডিস্ট্রাক্ট করবে, বাট এটা মাথায় রাখলে হবে ইউজটা আমরা পেয়েছি। রিসেন্ট বলতে এটা আর লাস্ট ডিকেডস এর কথা বলা হয়েছে। হুম, এরপরে হচ্ছে 34 থেকে 39, তাই না? আচ্ছা, তাহলে ম্যাচিং রেফারেন্স, এটা আমরা একটু দেখবো। 34 থেকে 39 ম্যাচিং রেফারেন্স, তার মানে হচ্ছে যে আমরা এইখানে স্টেটমেন্টটা কি আছে দেখবো। 34-এ কাউরি গাম ওয়াজ ফার্স্ট ইউজড ইন নিউজিল্যান্ড। এটাও অনেকটা আগের মতো। এখানে যেটা হচ্ছে যে আপনাকে টাইম লাইনটা ব্যবহার করতে পারছেন, টাইম পিরিয়ডটা ব্যবহার করতে পারছেন, মানে টাইম পিরিয়ড অনুযায়ী আপনাকে এটা ম্যাচ করতে হবে। আপনারা বুঝতে পারছেন তো? 34-এর সাথে নিচের টাইম পিরিয়ড কোনটা ম্যাচ করবে, ঠিক আছে? ম্যাচিং রেফারেন্স উইথ টাইম পিরিয়ড, কথা যে রেফারেন্স দেওয়া আছে টাইম টাইম পিরিয়ডের সাথে আপনাকে ম্যাচ করতে হবে। স্টেটমেন্ট বা রেফারেন্সে যেটা দেওয়া আছে আর নিচের টেবিল দেওয়া আছে, টেবিলে টাইম পিরিয়ড উল্লেখ করা আছে, হ্যাঁ, এ বি সি দিয়ে। আচ্ছা, প্রথমটা আমরা দেখবো কাউরি গাম ওয়াজ ফার্স্ট ইউজড ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে প্রথম ইউজ করা হয়েছিল, এটা প্রথম ফার্স্ট ইউজ, এবং এফ নিউজিল্যান্ড, এই দুটোই আমরা দিয়ে দেখি। এফ হবে ইন 1814 and 1850, এটা প্যাসেজ ডি তে আছে। প্যাসেজ দিতে না, আচ্ছা, এটা আমাদের ফার্স্ট না ইউজ স্যার, এটা জি ইউজ হবে বলা স্যার হয়েছে, answer। ফার্স্ট ইউজ জি বলেছে, জি, নট এক্সপোর্টেড, ফার্স্ট ইউজ নট এক্সপোর্টেড। নট এক্সপোর্টেড। তো এটা হবে না, এটা আমরা প্রথমেই আমরা ডিনাই করে দিলাম। এর এর আ- পরেরটা হবে ডি এর হবে। এর- এর আগে একটু দেখতে হবে, একটু আগে দেখতে হবে, একদম শুরুর দিকে দেখুন। মানে নিউজিল্যান্ডে কাউরিগাম ওয়াজ ফার্স্ট ইউজ ইন নিউজিল্যান্ড, একদম প্রথম দিকে ইউজ করা হচ্ছে কখন। স্যার আমার তো অ্যান্সার জি হবে স্যার। এই যে বি নাম্বার প্যারাটা স্যার, এটা বলা আছে মনে হয় নাকি, শিওর না, না আমি। না, এটা হবে না। দেখেন এখানে প্রথম প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফটা ভালো করে পড়েন সবাই, একটু স্কিম করে নেন। প্রথম প্যারাগ্রাফটাই প্যারাগ্রাফ নাম্বার এ, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে বিফোর, মানে একটা আমাদের এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে, তাই না? 1900 সাল, তারপর 1814, 1815, হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে নিউজিল্যান্ডে প্রথম ইউজ হয়েছে কাউরিগাম, সেটার টাইম পিরিয়ডটা। তো প্রথম যেহেতু হয়েছে তাহলে বুঝতে হবে এটা অনেক আগের। দেখেন সেকশন, 1800 থেকে তাহলে এটাই হবে। হ্যাঁ হ্যাঁ 1800 বিফোর। আচ্ছা হ্যাঁ, এটা হবে, কারণ হবে প্যারাগ্রাফ এ, সরি, যেটা হচ্ছে কি যে সেকশন সি তে, স্যার বিফোর দ্য 1800s না? বিফোর দ্য 1800 কেন হবে দেখেন, আমি বলে দিচ্ছি। দেখেন লেখা আছে দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ নিউজিল্যান্ড, দ্য মাউরি, মাউরিরা হচ্ছে নিউজিল্যান্ডের অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, had experimented with kauri gum well before Europeans arrived at the beginning of the 19th century. এখানে টাইমলাইনটা দেওয়া আছে, আমাদের টাইমলাইনটা মাথায় রাখতে হবে, কিন্তু খেয়াল রাখবেন এখানে কিন্তু এই ধরনের আনসার যদি আপনি মানে কোশ্চেন পান, টাইমলাইনটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এখানে কি বলেছে যে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, আপনারা পেয়েছেন এটা? পেয়েছি। আচ্ছা, দ্য অরিজিনাল মানে নিউজিল্যান্ডের যে মেইন ইনহ্যাবিটেন্ট যারা অধিবাসী তাদের মাউরি বলা হয়, তারা কিন্তু এক্সপেরিমেন্ট করেছিল কাউরিগাম দিয়ে অনেক আগে, যেটা ইউরোপিয়ান যখন ওদের এখানে আসে, ইউরোপিয়ানদের আসার আগেই ওরা কার্ডিগামটা
কি করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল। এবং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি শুরু হয় আঠারোশো সামথিং থেকে 1900 পর্যন্ত, এটাকে এই পিরিয়ডটাকে বলা হয় 19th সেঞ্চুরি। 1801, 1802, 1803, এটা এইভাবে যখন চলবে, ইট উইল গো, ইট উইল এন্ডস অন, ইট উইল এন্ড অন কি 1899, এই পর্যন্ত হচ্ছে 19th সেঞ্চুরি। তাহলে এখানে লেখাই আছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি। ঠিক আছে, ক্লিয়ার? মানে নিউজিল্যান্ডের প্রথম অধিবাসীরা, তারাই এটা এক্সপেরিমেন্ট করেছিল, লেখাই আছে দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ নিউজিল্যান্ড, দ্য মাউরি, হ্যাড এক্সপেরিমেন্টেড উইথ কাউরিগাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, তার মানে হচ্ছে বিফোর 1800। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা 35-এ। এ এ হচ্ছে, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ কাউরিগাম সেন্ট ওভারসিজ পিকড। এখন এখানে উত্তরটা খুঁজতে যে দ্য অ্যামাউন্ট অফ কাউরিগাম সেন্ট ওভারসিজ পিকড, কাউরিগামটা সেন্ট ওভারসিজ মানে তোমরা জানি বাইরে দেশে, পিকড, পিক মানে কি বোঝানো হচ্ছে, পিক মানে হচ্ছে কবে সেল করছে, লাস্টে কত সালে? টপ, টপ লেভেল দেয়া? পিক, পিকের সর্বোচ্চ লেভেল বোঝানো হয় বা নিচের থেকে উপরের দিকে বোঝানো হয়। দ্য অ্যামাউন্ট অফ কারিগাম সেন্ট ওভারসিজ পিকড, পিক মানে ম্যাক্সিমাম লেভেলও বোঝানো হয়, ঠিক আছে, পিক দিয়ে। দ্য অ্যামাউন্ট অফ কারিগাম সেন্ট ওভারসিজ পিকড, যেটা কোন সময় পিক করেছিল, মানে ম্যাক্সিমাইজ হয়েছিল, ম্যাক্সিমাম, বেশি পরিচিত হয়েছিল। হ্যাঁ বেশি, মানে টপ লেভেলে পৌঁছেছিল। অ্যামাউন্ট অফ কারিগাম সেন্ট ওভারসিজ পিকড, কোন সময়ে কারিগাম বিদেশে পাঠানো, যে পাঠিয়েছিল, সেটা কোন সময়ে, হ্যাঁ, পিকে পৌঁছেছিল, মানে ম্যাক্সিমাম ভলিউমে বা স্যার কোয়ান্টিটি এইটা পৌঁছেছিল। স্যার হয়েছে স্যার, আমি শিওর 1900 হবে স্যার, কারণ এই যে প্যারাগ্রাফ দিতে আছে স্যার। এক্স্যাক্টলি, বিতে হ্যাঁ, কিন্তু এতে দেখেন ঠিক আমরা এর আছে। আগে পড়েছিলাম না, ইনক্রিজিং নাম্বার, আচ্ছা Yes, sir. Increasing হ্যাঁ, number of diggers result in rapid growth of the ইয়েস, Carigum exports from 1,000 tons in 1816 ইয়েস, হ্যাঁ, to maximum ওভার over 8,000. 10,000 টনস ইন 19, হ্যাঁ, তাহলে এটা একটা ইনক্রিজিং লেভেল, মানে পিকে চলে গেছে, পিকে আমরা বলি না, এটা এটা আমার পিকে, আমার এই Yes, sir. স্টেটমেন্টটা বা এই যেটা এটা কি বলে, এটাকে গ্রাফ বলে, গ্রাফটা পিকে চলে গেছে, তার মানে কি ওই একদম কোন সময় পিকে ছিল, হাইয়েস্টে ছিল, ম্যাক্সিমামে ছিল, এটা বলাই আছে দ্য ইনক্রিজিং নাম্বার অফ ডিগার্স রেজাল্টেড ইন র্যাপিড গ্রোথ অফ দ্য কাউরিগাম এক্সপোর্টস, মানে হচ্ছে ওভারসিজ, সেন্ট ওভারসিজ, এক্সপোর্ট মানে হচ্ছে সেন্ট ওভারসিজ, তাই না? আচ্ছা, র্যাপিড গ্রোথ মানে হচ্ছে পিক, এটা বোঝানো হচ্ছে, ফ্রম 1,000 টনস ইন 1860 টু এ ম্যাক্সিমাম অফ ওভার, তাহলে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 10,000 টনে ইন 19, তাহলে 1900, তাই না? ইন 1900, খেয়াল করেছেন, ইন 19, তাহলে লোক আছে। হ্যাঁ, বিটা হচ্ছে ইন 1900, আমরা পেয়ে গেলাম। 36টা কি বলেছে, দ্য কালেকশনস অফ কাউরিগাম সাপ্লিমেন্টেড ফার্মার্স ইনকাম, দ্য কালেকশনস অফ কাউরিগাম সাপ্লিমেন্টেড ফার্মার্স ইনকাম। আচ্ছা, এখন আমরা যদি আম, এটা দেখি, এই কালেকশন সাপ্লিমেন্টেড ফার্মার্স ইনকাম, এটা নিয়ে আমরা একটু দেখি। Sir, এইটাও স্যার পরের প্যারাতে আছে, এই যে for 50 years from about 1870 to 1920, the Carigum industry was a major source of income for the settlers in mountain. এটা হবে নাকি স্যার? আমার কাছে মনে হচ্ছে এটা is আহ, between the late 80s and the early 90s. আচ্ছা, আমরা 1870 আর 1920 এটার মধ্যেই আসে 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 স্যার। গাম ডিগিং ফার্মার্স, শিওর না স্যার, তবে ফার্মার্সের মনে হয় স্যার ফার্মার্সের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ফার্মার্স, ফার্মার্স, ফার্মার্স ইনকাম তারপরে হচ্ছে অবশ্য এটা হবে না। এই নাম্বারই তো মনে হচ্ছে, as these would be farmers struggle to break in the land, many turn to gum digging to earn enough money to support their families and pay for improvements to their farms until better times arrive.
By the 1890s, there were 20,000 people engaged in gum digging. The 1819s, there were 20,000 people engaged in gum digging. দেখেন লেখা লেখা আছে although many of these such as farmers, women and children were only part-time diggers, nearly 7,000 were full-timers, তাই না? Full-timers. তাহলে the collection of curriculum supplemented farmers income, farmers income এ সাপ্লিমেন্ট করেছিল। তাহলে আমাদের বাই দ্য 1890s, তাহলে দেখেন তাহলে কি হয়েছিল, there were 20,000 people engaged in gum digging, although many of these such as farmers, women and children were only part-time diggers, nearly 7,000 were full-timers. তাহলে বোঝা যাচ্ছে যে গাম ডিগিং অর কালেকশন ওয়াজ এ সাপ্লিমেন্ট ফর আদার জবস, তাই না? মানে গাম ডিগিং অথবা কালেকশন এটা ছিল ওয়াজ এ সাপ্লিমেন্ট ফর আদার জব, অন্য জবের একটা সাপ্লিমেন্ট হিসেবে ছিল। ঠিক আছে, এখানে কিন্তু পাওয়া যায়। কি ঠিক আছে, আনসারটা কি হবে স্যার? এটা হচ্ছে ডি হবে, ডি হবে মানে স্যার আমি তো ডি বলছিলাম। হ্যাঁ ডি বলছিলেন না, আচ্ছা ফাইন। বলছিলাম আচ্ছা, কি জানি না। তাহলে গাম ডিগিংটা হচ্ছে কালেকশন অথবা যে কালেকশন, এটা হচ্ছে সাপ্লিমেন্ট হবে, অন্যান্য জবের সাপ্লিমেন্ট হিসেবে দেখা হয়েছিল ফার্মারদের। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বোঝা গেল। 36 না 37 কি বলা আছে, কাউরিগাম ওয়াজ মেড ইনটু জুয়েলারি। আচ্ছা, কাউরিগাম জুয়েলারিতে ওয়াজ মেড ইনটু জুয়েলারি। আচ্ছা, এখানে আমরা দেখবো জুয়েলারিতে কি। এটা এফে আছে স্যার, এই এই যে কুইন ভিক্টোরিয়া অফ ইংল্যান্ড, সাম পিসেস আর মেড ইনটু ফ্যাশনেবল আমরা এম্বার বিড। জুয়েলারির সিনোনিমটা দেখি, জি জুয়েলারির স্যার, এই সিনোনিমটা হলে দুইটা সিনোনিমটা এখানে আছে স্যার। Fashionable amber beads that women wore around their necks. দেখেন জুয়েলারির ক্ষেত্রে কি হয়, মানে এটা ধরেন জুয়েলারি কারা ইয়ে করে, যারা খুব শৌখিন বা ফ্যাশন সচেতন তারাই তো জুয়েলারি পরে। আর মেয়েরা মেয়েরা তো সাধারণত জুয়েলারিটা পরে। সুতরাং আমরা মোটামুটি দেখেন একটু মনে হয় ই হবে স্যার, আমার কি জানি না। দেখেন জুয়েলারি কিছু উদাহরণ কিন্তু দেওয়া থাকবে, জুয়েলারি কি ধরনের জুয়েলারি সেটা উল্লেখ করা আছে। নেকলেস ব্রেসলেটস লেখাই আছে। ইয়েস, ব্রেসলেট উল্লেখ আছে। সুতরাং আমরা দেখ বললাম না যে কারা কারা এই জুয়েলারি পরে, সাধারণত মেয়েরা পরে আমাদের। আচ্ছা, তারপরে দেখেন জুয়েলারির কথাটা বলা আছে যে আম, একটা সিনোনিম হিসাবে বলা যেতে পারে যে ফ্যাশনেবল বা এই ধরনের কিছু জুয়েলারি। দেখেন ইন দ্য টাইম অফ কুইন ভিক্টোরিয়া অফ ইংল্যান্ড some pieces were made into fashionable amber beads স্যার এটা অ্যান্সার এই হবে স্যার, ই হবে স্যার। that women wore around their necks. তাহলে যে নেকলেস এবং ব্রেসলেট যারা পরতো, এটা এটা দিয়ে বোঝা আছে। আনসারটা হবে যে ই, আনসার হবে ই, 1830 থেকে 1900। 38 কি বলা আছে, কাউরিগাম ওয়াজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ স্ট্রিং ইনস্ট্রুমেন্টস। কাউরিগাম ইউজ করা হয়েছিল প্রোডাকশন অফ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট প্রোডাকশন করার ক্ষেত্রে ব্যবহার হয়েছিল। আচ্ছা ঠিক আছে, স্ট্রিং স্ট্রিং ইনস্ট্রুমেন্টস এবং প্রোডাকশন এই দুটো কিওয়ার্ড দিয়ে আমরা একটু দেখব। স্ট্রিং মানেটা যদি জানা থাকে না, তাহলে আমরা অ্যান্সারটা খুব ফাস্ট বের করতে হবে। স্ট্রিং মানে কি, স্ট্রিংটা আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা, আম, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর সাথে থাকে। গিটার গিটার এক্স্যাক্টলি, মানে এই ধরনের কিছু একটা থাকে তো। তাহলে এটা এফ এর লাস্টে আছে। In the last decades, it has had a very limited use in manufacture of extremely high-grade এই যে furniture or ভায়োলিন সেটা violins. বলছে। ভায়োলিন্স, But the gum of the হ্যাঁ হয়ে গেছে, এখানেই হয়ে গেছে। ভায়োলিন হচ্ছে মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এটাই বলা হচ্ছে ভায়োলিন। হ্যাঁ, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে ভায়োলিন। তাহলে এটা হবে আই ইন আই হবে রিসেন্ট টাইম। ইন রিসেন্ট টাইমস। হ্যাঁ, আচ্ছা
আই হবে উত্তর ইন রিসেন্ট টাইমস। আচ্ছা, কোশ্চেন 39, মোস্ট অফ দ্য কাউরি গাম ওয়াজ ফাউন্ড আন্ডারগ্রাউন্ড। মোস্ট অফ দ্য কাউরি গাম ওয়াজ ফাউন্ড আন্ডারগ্রাউন্ডে ম্যাক্সিমাম পাওয়া গেছে। আন্ডারগ্রাউন্ডে পাওয়া গিয়েছে। আচ্ছা ঠিক আছে, মোস্ট অফ দ্য কাউরি গাম ওয়াজ ফাউন্ড আন্ডারগ্রাউন্ড। এখানে আন্ডারগ্রাউন্ডের একটা কিছু আমাদেরকে বের করতে হবে। দেখবে এটা হচ্ছে বি। আচ্ছা, এখানে দেখেন আন্ডারগ্রাউন্ড মানে কি? আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে, মাটির নিচে। হ্যাঁ মানে সামথিং আন্ডার দ্য গ্রাউন্ড, তাই না? সো আন্ডারগ্রাউন্ডে যেতে হলে কি করতে হয় আমাদেরকে? উই নিড টু ডিগ। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে আমাকে বিশ্বের তখন এই এই জিনিসটা দেখে আমরা পেয়ে যাব। প্রথম দিকের ইয়েতে পাবো, মোস্ট অফ দ্য কারিগম ওয়াজ ফাউন্ড আন্ডারগ্রাউন্ড। এখানে সেকশন বি তে একটু দেখি। এটা অ্যান্সার মানে জি হবে আছে স্যার, আফটার 1850 1850। হবে। আফটার আন্টিল জিতে 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 গাম আছে। কালেক্ট হ্যাঁ, ইন মাউরি, ইন মাউরি and early and European early times European time আর until up ইউরোপিয়ান টাইম 1850. আপ আন্টিল most gum collected was simply picked up from the ground, but after কানেক্ট that That majority was recovered by digging. digging মানে হচ্ছে something you need to dig, there is under the ground। হ্যাঁ, খনন করে। তার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে। মানে এখানে দেখেন কিভাবে আনসারটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। মানে গ্রাউন্ড থেকে যখন আপনি ডিগ করবেন, when you start digging অন দ্য গ্রাউন্ড, অন দ্য সার্ফেস অফ দ্য গ্রাউন্ড, তখন আপনাকে নিচে যেতে হবে। মানে কিছু প্রথমে বললো যে কিছু গ্রাম কালেক্ট করা হতো সার্ফেস থেকে, মানে গ্রাউন্ড থেকে। তারপর আবার কিছু গ্রাম তখন আপনার ডিগ করে, তখন আপনার ডিগ করে নেওয়া হলো। ডিগ করে নেওয়া হলো মানে হচ্ছে গ্রাউন্ডে আর নাই, তার মানে যেহেতু খুঁড়তে হচ্ছে, তার মানে নিচে আছে, গ্রাউন্ডের নিচে আছে। ঠিক আছে, তাহলে ডিগিং মিনস ফাউন্ড আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, তাহলে এটা আনসার পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এরপরে দেখেন লাস্ট কোশ্চেনটা একটু ডিফারেন্ট, এমসিকিউ দেওয়া আছে, খেয়াল করেছেন? What was most likely to reduce the quality of কাউরি গাম? আচ্ছা, 39 এর অ্যান্সার তাহলে কোনটা হলো, বি জি না জি? জি, যেটা জি। হচ্ছে আফটার 1850, হ্যাঁ। আফটার 1850। ঠিক আছে, আচ্ছা তাহলে 40 কি বলা আছে? what was most likely to reduce the quality of কাউরি গাম? মানে কোন জিনিসটা কাউরি গামের কোয়ালিটিকে রিডিউস করলো? এখানে হাউ লং স্যার এটা পাচ্ছি স্যার, পাওয়া এই গেছে? যে প্রথমে আছে স্যার, মানে এই প্যারাগ্রাফে আছে স্যার। হাউ লং ইট ওয়াজ বারিড? Lowest quality grammar soft black and chalky and surgery, এই 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 প্যারাগ্রাফটা আছে স্যার, এটা অ্যান্সারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যান্সার ইয়েস, আমার সম্ভবত বি হবে স্যার, ইয়েস। এটা এক্সপোজার হচ্ছে, টু ওয়াটার। হ্যাঁ, lowest quality gum was soft, black or chalky and sugary, and was usually found buried in swamps where it had been in contact with water for a long time। এটাই মানে দিস লাইন সাজেস্ট, মানে এটা সাজেস্ট করে that contact of water affects the quality of কাউরি গাম নেগেটিভলি, তাই না? মানে ওয়াটারের যে ওয়াটারের কন্ট্যাক্ট আসলে কিন্তু লো গ্রেড হয়ে যায়, লো কোয়ালিটি হয়ে যায়, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে বলতো? বি। স্যার বি না? বি হবে, হ্যাঁ, অ্যান্সার এক্সপোজার টু ওয়াটার। এক্সপোজার টু ওয়াটার। এক্সপোজার টু ওয়াটার তার মানে কি বলা আছে? লোয়েস্ট কোয়ালিটি গাম ওয়াজ সফট ব্ল্যাক, যেটাই হোক, মানে তারা এটা বর্ণনা দিয়েছে। লোয়েস্ট কোয়ালিটি গামটা কি হয়? ইউজুয়ালি ফাউন্ড বারিড ইন সোয়াম্পস। সোয়াম মানে হচ্ছে ভেজা জাতীয়, ভেজা ভেজা বা এই ধরনের কিছু। ওয়াই ইট হ্যাড বিন ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার
ফর লং টাইম, মানে খারাপ ধরনের গামগুলো পাওয়া যায় হচ্ছে একদম ভেজা বা জলাভূমি বা এরকম কিছুতে, যেখানে স্যাঁতসেঁতে বা এরকম, যেখানে তারা একটা ওয়াটারের কন্ট্যাক্টে থাকে। ইট হ্যাড বিন ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার ফর এ লং টাইম। এটাই সাজেস্ট করে যে ওয়াটার এফেক্টস দ্য কোয়ালিটি অফ কাউরি গাম, তাই না? ওয়াটার কাউরি গামের কোয়ালিটিকে এফেক্ট করে, তাহলে এটা হবে এক্সপোজার টু ওয়াটার, এক্সপোজার টু ওয়াটার। ওকে, so this passes this section is already finished. আচ্ছা, so what can I do for the next class? আমরা আসলে নেক্সট ক্লাসের জন্য um, এটা তো জিটিটা দেখলাম, আর জিটি কে আটা করবো নাকি আমরা, ইটস আপ টু ইউ, আপনারা কি তাহলে কি আমরা আরো পরবর্তী মডিউলের কোন একাডেমিক দেখবো? আমরা এখানে কয়জন জিটি আছি? জিটি আছেন আপনি, আম, তালাক ভাই বোধহয় আমার আছে। ভাই আছেন, আপনি আছেন। আচ্ছা, জিটিটা আরেকটা দেখা যায়, জিটি দিলেও, জিটি করলেও ভালো, এই অর্থে জিটি, জিটি থেকে অনেক কিছু শেখার আছে। জিটিতে এর জন্য ভালো, মানে যারা, মানে প্রথম দিয়ে জিটি বিগিনার। শুরু করলে ভালো হতো। স্যার আমি মনে করি কি স্যার, আমি তো বলি স্যার, সেটা হচ্ছে কি জিটিটা যেহেতু কম্পারেটিভলি মানে একাডেমিকরা ইয়ার থেকে সোজা একটু, আমাদের তো প্যাটার্নটা ধরা হচ্ছে মূল লক্ষ্য, যে আমি হ্যাঁ, কিভাবে হ্যাঁ, কোশ্চেনটাই করবো। তো এক্স্যাক্টলি। জিটি আর একাডেমিকটা সিমিলারলি, মানে টপিক হয়তো ভিন্ন হবে বা একটু হার্ড হবে, বাট খোঁজার প্যাটার্নটা তো একই রকম। এই সোজা জন্য প্যাটার্ন একই। জিটিটা আর একটা করলে ভালো হতো স্যার। হ্যাঁ, জিটি জিটি আমরা আটা করে দেখি, এটি বেটার, নেক্সট এতে জিটি আটা করে দেখি। আর আর এটা তো কোশ্চেন প্যাটার্ন খোঁজা, সিনোনিমাস ওয়ার্ড খোঁজা, এটা অল দ্য সেম, তাই না? এটা একদমই, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এরকম একই বিষয় হবে, তো সুতরাং এটা আছে, আর একটা জিটি আছে, হ্যাঁ, হ্যাঁ, দুটা জিটি করেছি। হ্যাঁ। সো কোশ্চেন প্যাটার্ন ধরা কিভাবে আমরা বের করতে পারছি, তো এগুলো যত বেশি আমরা করবো, এটা একাডেমিকও হেল্প করবে, ইট উইল হেল্প দ্য, মানে এট দ্য সেম টাইম এটা দুই ক্ষেত্রে কাজ করবে। সো কোনো সমস্যা হবে না। ওকে, সো দেন তাহলে উই ক্যান গো ফর দ্য নেক্সট ক্লাস ফর উইথ জিটি, তাই না? আচ্ছা, ওকে, সো দ্যাটস অল ফর মি টু নাইটস, তাহলে আমরা এখানে শেষ করতে পারি।